হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যদি ভালো না থাকেন, সুস্থ থাকেন, তাহলে আজকের টক শো অবশ্যই শুনবেন। আর যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে অবশ্যই আজকের টক শো শুনতে হবে আপনাকে, কারণ যেন আপনি সব সময় ভালো থাকেন। তো আমরা উপস্থিত হলাম আপনাদের সম্মুখে শ্রী শ্রী মায়াপুর ধাম থেকে। শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব অষ্টসখীবৃন্দ, নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজ, শিল প্রভুপাদ, সমস্ত আচার্যবৃন্দের এই মায়াপুর নবদ্বীপ ধাম মা গঙ্গার তট থেকে সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় টক শো আলোচনা পর্ব, প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো প্রচণ্ড গরম বাড়ছে, গরমে গ্রীষ্মের দাবদাহে সকলে অতিষ্ঠ, জনজীবন অতিষ্ঠ। বাইরে বেরোতে ইচ্ছে করছে না, বাইরে কি ঘরের ভেতরে থাকতেও ইচ্ছে করছে না, কি যে করব। তো খুবই একটি বিরক্তিকর একটা আবহাওয়া। যাই হোক, আমরা এই পরিস্থিতিতে কিভাবে সুস্থ থাকতে পারি সেটা নিয়ে আলোচনা করব আজকে, স্বাস্থ্য নিয়ে। তো কেউ কেউ বলতে পারেন, তো আপনারা তো বলে থাকেন আমরা দেহ নই, আমরা আত্মা, তাহলে এই দেহ নিয়ে এত চিন্তা করছেন কেন? আত্মার কথা বলুন। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে সাধু হয়ে, সাধু মানে কি স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে, নাকি না সাধু মানে আমি তো আত্মা, আমি দেহ নই। তো সাধুদের গরম লাগে কি, এটা হচ্ছে কথা। তো আমরা আলোচনা করবো এই সমস্ত বিষয়। আপনারা খুব ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, সকলের জন্য রেলেভেন্ট, এটা প্রাসঙ্গিক। সকলে এটা শুনুন এবং সবাইকে এখনই শেয়ার করে পাঠিয়ে দিন, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিন। এখনই আলোচনা শুরু হয়ে গেল। তা আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টক শো স্টুডিওতে আজকে উপস্থিত আছেন শ্রীপাদ সরাট মুকুন্দ প্রভু। উনি একজন বিদগ্ধ শাস্ত্রের আলোচক এবং শিক্ষক, এবং খুব ভালো একজন ভক্ত শ্রী মায়াপুর ধাম থেকে, এবং উনি কর্মজীবনে এখন অবসরপ্রাপ্ত আছেন। উনি ছিলেন ভারতীয় রেলওয়ে রেলওয়ে সুরক্ষা বিভাগ, সেই সুরক্ষা বিভাগের একজন কমিশনার। এবং উনার কর্মজীবনে উনি খুবই বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছেন, ভারতবর্ষকে সুরক্ষা দিয়ে বেরিয়েছেন, স্বাস্থ্যর দিক দিয়ে এবং শস্ত্রের দিক দিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে। এবার তিনি শাস্ত্র নিয়ে সুরক্ষা দিচ্ছেন আমাদেরকে। তো প্রভুর কাছ থেকে অনেকগুলো বিষয় শুনবো আমরা, বিশেষ করে যারা উনারা যখন এই ফোর্স বা সেনাবাহিনী বলতে পারি, সুরক্ষা বিভাগে উনারা চারিদিকে ওনাদের কর্মরত ছিলেন, কিভাবে স্বাস্থ্যকে মেনটেন রাখতেন, কিভাবে স্বাস্থ্য ওনাদের ডিউটি থাকতো, রোদে দুপুরে ঠান্ডা গরমে চারিদিকে পিটি করো, এক্সারসাইজ করো, বিভিন্ন কিছু কাজ করো, কিভাবে ওনারা স্বাস্থ্যকে ধরে রাখতেন, এই সম্বন্ধ টিপস আমরা শুনবো। আর আমাদের এই টকশোর মধ্যমণি, আমাদের টকশোর প্রাণ স্বরূপ পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, যার অধ্যক্ষতায় আমরা সকলে এই টকশোর মাধ্যমে আমরা সকলে যুক্ত আছি দীর্ঘ কয়েক বছর ধরে। হ্যাঁ, আমাদের টকশোর প্রায় অর্ধ দশক হয়ে গেল, লকডাউন থেকে 5 বছর, লকডাউনও চলে গেছে, তো আমরা বুঝতে পারি লকডাউন কত বছর হয়ে গেল, লকডাউনের অর্ধেক দশক পেরিয়ে গেছে। তো আমরা অনুরোধ জানাবো আজকে আপনাদের সকলকে, আপনারা সকলে ভালো করে বসুন, মন দিয়ে শুনুন। তো মহারাজ এবং প্রভু কেমন আছেন আপনারা? আপনাদের গরম লাগে? সাধুদের কি গরম লাগে? প্রথম প্রশ্ন। আমি তো দেখি সকাল থেকে উঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জামাটা শুকায় না। শুকায় না? না, ভাবলাম প্রেম এসে গেল নাকি, নাকি শরীরটা নাকি ওই ফুটো হয়ে ইয়ের গেল। মতো, বিদুরের মতো, বিদুর যেরকম একটার পরে একটা তীর্থকুণ্ডে গিয়ে স্নান করতেন, সে সে তো ভিজে সে তো থাকতো। সে তো কুণ্ডের জল, কুণ্ডের জল, এ কিন্তু ভিতর থেকে বেরোচ্ছে। আহা, শরীরটা ফুটো অনন্ত কুণ্ড। ফুটো হয়ে গেল কি না, মুশকিল হয়ে গেছে আসলে। যদিও এবছর একটু বেশি গরম লাগছে মনে হচ্ছে, গরমটা অত্যধিক সহ্য সীমার বাইরে। একটু সবাই বেশি করে জল টল খায়েন। আমি এই টক শো আসার আগে প্রায় 40 মিনিট মতো গঙ্গায় ডুবে এলাম, ডুবে বসছিলাম, বাহ, আর কি আরাম লাগছিল। কি টক শো আছে, কি চলে আসি একটু তাড়াতাড়ি দৌড়ে। সন্ধ্যার সময় স্নানটাও খুব ভালো লাগে, খুব ভালো লাগে স্নান। সন্ধ্যা স্নান বলে না,
খুব ভালো লাগে। তো এই স্নান, টাইম মতো স্নান করা, টাইম মতো খাওয়া দাওয়া, গরম হয়েছে বলে খাবো না, শুধু জল খেয়ে কাটাবো এরকম না, সবকিছু একটা ব্যালেন্স। গীতায় ভগবান বলেছেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ যোগা ভবতি ভবতি দুঃখ। দুঃখদা। আমাদের জীবনে দুঃখ চলে যাবে যদি সবকিছু যুক্ত ব্যালেন্স করে করি। খাওয়া দাওয়া ব্যালেন্স, ভক্তিও ব্যালেন্স করতে হবে, সবকিছু সামঞ্জস্য। আমরা তো যেটা আপনি শুরু করলেন না, যে আমরা তো দেহ নই আত্মা, আমরা লেকচারও দিই, লোককে বুঝাই, কিন্তু আমরা যখন ডাক্তারখানায় যাই, ডাক্তাররা আমাদেরকে লেকচার দিয়ে বুঝায় না, আপনি আত্মা না, আপনি দেহ। আর যদি মনে করেন যে আত্মা, সে আত্মা বা পরমাত্মার সেবা করতে এই দেহটাকে সুস্থ রাখতে হবে। তো দেহ এবং আত্মা দুটো আলাদা অবশ্যই, আর দুটোরই সোর্স হচ্ছেন ভগবান। আত্মার একটা পোশাক রূপ এই দেহ দিয়েছেন, এই দেহকে পরিপোষণ করা এবং এই দেহ দিয়ে ভগবানের সেবা করার জন্য একটা মেথড বা গাইডলাইন আমরা দিতে চাইছি আজকের এই টকশোয়ের মূল আলোচনা। তার মানে সাধুদেরও গরম লাগে। দেখতে পাচ্ছি আমরা আমরা গরমে যদিও এখন এসি ঘরে বসে আছি, কিন্তু এর থেকে বাইরে বেরোলেই আবার গরম। তো এটা একটা ব্যাপার। অনেকে আমরা ফ্যানের নিচে আসি, আবার বাইরে যাই, ভেতরে আসি, এতে অনেক সময় শরীর খারাপ পড়ে যায়। ঠান্ডা গরম, ঠান্ডা গরম। তো যাচ্ছে শ্রীপাদ সরাট মুকুন্দ প্রভুর কাছে, প্রভু এই যে গরম প্রচণ্ড, কলিযুগ আমরা জানি, কলিযুগে যত দিন যাচ্ছে আবহাওয়ার আরও পরিবর্তন হচ্ছে। শাস্ত্রেও আছে যে এটার আবহাওয়ার পুরোপুরি উল্টো কোনো ঋতুকাল থাকবে না। কখন যে কি হবে কেউ বুঝতেই পারবে না। তার একটা প্রভাব দেখতে পাচ্ছি আমরা, কখন কি হচ্ছে বুঝতেই পারছি না। অস্বাভাবিক গরম, অস্বাভাবিক ঠান্ডা, কখনো আবার যখন গরম হওয়ার কথা তখন হচ্ছে না, হওয়ার কথা না তখন হচ্ছে। তো এই যে প্রকৃতির পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি, তার সাথে কৃষ্ণ ভক্ত হয়ে আমরা কিভাবে সামঞ্জস্য করতে পারি বা কি কানেক্ট করতে কিভাবে? হরে কৃষ্ণ। তো পূজনীয় মহারাজ এর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং সঞ্চালকের প্রতিও আমার সশ্রদ্ধ প্রণাম। তো প্রশ্ন খুব প্রাসঙ্গিক। তো এই বিষয়ে যদি আমাদেরকে জানতে হয় তাহলে একটু প্রেক্ষাপটে আমাদের যেতে হবে। যে প্রকৃতির যে ভারসাম্য রয়েছে তার সঙ্গে জীব দেহের ভারসাম্যের যে বিষয়টি প্রকৃতপক্ষে ভগবানের দ্বারাই সুষ্ঠুভাবে সঞ্চালিত হয়ে আসছে, সেটা জড় সৃষ্টির প্রকাশের সময় থেকেই। তো তার জন্য আমরা দেখতে পাই যে শরীরের খারাপ হওয়ার অর্থাৎ অসুস্থ হওয়ার প্রবণতা যেহেতু তখনকার সময় ছিল, তাই বেদ যে সমস্ত জ্ঞানের উৎস, সেই বেদ থেকে আয়ুর্বেদ শাস্ত্র বলে একটা ডিরাইভ করা হয়েছিল। তো সেখানে আয়ু বলতে জীবন, আর বেদ বলতে সেই জীবনকে সুষ্ঠুভাবে বা সুস্থভাবে পরিচালনা করার জন্য যে বিজ্ঞান। তো তাহলে প্রকৃতির সঙ্গে জীবের জীবনধারা পরিচালনা করার একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তো প্রকৃতির ভারসাম্য কিভাবে রক্ষা করতে পারবে, তার কারণে জীবকুল সঠিকভাবে তাদের জীবন পরিচালিত করতে পারবে, এই বিজ্ঞানটাকে বর্তমান কালে আমাদের আধুনিকতার নাম দিয়ে এই ভারসাম্যটাকে নষ্ট করা হয়েছে। যার জন্য পর আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাচ্ছি। বিশেষ করে উন্নত এবং বিকাশশীল দেশ বলে যে সমস্ত দেশগুলি দাবি করে, দেখা যায় প্রাকৃতিক বিপর্যয় সেই সমস্ত দেশগুলিতে তুলনামূলকভাবে বেশি। এবং তারা যতই বিজ্ঞানসম্মতভাবে অর্থাৎ প্রগতির নামে যতই তারা নিজেদেরকে উন্নত বলে মনে করে, কিন্তু জীবনহানি, স্বাস্থ্যহানি এবং প্রকৃতির যে স্বাস্থ্য, সেই হানিটাকে কিন্তু তারা কোনোভাবেই রক্ষা করতে পারছে না। তো আমার পূজনীয় মহারাজ বললেন যে শাস্ত্রে
বর্ণনাতে ভগবান শ্রীকৃষ্ণ তো গীতাতে ইতিপূর্বেই বলেছেন যে আমাদের শরীর ধারণ করার জন্যে যে একটা বায়োলজিক্যাল ক্লক, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ কখন আমাকে উঠতে হবে, প্রথম খাদ্যটা সকালে ঘুম থেকে ওঠার পর কখন খেতে হবে, তারপরে প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্ট কখন করতে হবে, দুপুরের খাবার মধ্যাহ্নকালীন যে ভোজন সেইটা কখন করতে হবে, প্রি ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন ভোজনটা কখন করতে হবে এবং রাত্রেবেলায় কখন করতে হবে। এই যে একটা বায়োলজিক্যাল ক্লক, এই বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু আমাদের জীবনচক্র অর্থাৎ শরীরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। আর এই পদ্ধতিটি কিন্তু কোনো অ্যালোপ্যাথিক সায়েন্স বের করেনি। অ্যালোপ্যাথিক সায়েন্স আজ থেকে আনুমানিক 210 থেকে 220 আমরা রেকর্ডে যা পাই, তথ্যপঞ্জিতে যা পাই, 1810 সালে আনুমানিকভাবে এই অ্যালোপ্যাথিক সায়েন্স বলে গ্রিক বৈজ্ঞানিকদের দ্বারা প্রথম আবিষ্কৃত হয়। তো তাহলে 200 বছরের আগে বা 220 বছরের আগে মানুষ নিশ্চয়ই অসুস্থ হতো এবং তারা অবশ্য করে নিরাময়ের পন্থা তাদের জানা ছিল। তো এখনকার কালে যে কথাগুলি ডাক্তারবাবুরা বলে থাকেন সেগুলি কিন্তু আমাদের এই আয়ুর্বেদ শাস্ত্র অর্থাৎ চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা, এই দুইটি মেন স্বাস্থ্য বিষয়ে যেখানে আলোচনা করা হয়েছে, এই দুই সংহিতাকে বলা হয় স্বাস্থ্য বিজ্ঞানের মস্তক। তো সেইগুলির থেকেই করা হয়েছে। আমরা শাস্ত্রে দেখতে পাই ভোরবেলাতে আমাদের বিধান রয়েছে, যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। স্নান করার পরে আমাদের প্রাত্যহিক যে সমস্ত সাধন বিধি রয়েছে সেগুলি অনুপালন করবেন। অনুপালন করার পরে ঠিক ভগবানকে আমরা মঙ্গল আরতির আগে একটা ভোগ লাগাই। তার মানে এই যে আগের দিন রাত্রি 9টার সময় শয়নের পরে পরের দিন ভোরবেলায় 4টে উঠছে, এই যে টাইম গ্যাপ, এতে যে আমাদের স্টোমাক খালি থাকছে, তাহলে স্টোমাকে যেটা পরিপাক রস বলা হয়, যেটা মেডিকেল সায়েন্সে বলে ডাইজেস্টিভ জুস, সেইটা সবসময় কিন্তু ক্ষরিত হতে থাকে। এবারে স্টোমাকে যদি আমাদের ফুড পার্টিকেল না থাকে তাহলে সেটা আমাদের পেটের মধ্যে খালি অংশে যদি ক্ষরিত হয় তাহলে আমাদের স্টোমাকের যে ভেল্লি বা ঝিল্লিগুলি যে রয়েছে সেগুলি প্রদাহের কারণে নষ্ট হয়ে পড়ে আমাদের গ্যাস ইত্যাদি জাতীয় কিছু সমস্যা হতে পারে। কিন্তু দেখুন আমাদের এই শাস্ত্রটা কতখানি মানে এয়ারটাইট যেটাকে বলে, মানে ত্রুটিবিহীন, যে ঠিক ভোরবেলাতে ভগবানকে মঙ্গল আরতির আগে ভোগ লাগানো হলো, আপনি চাইলে তখন প্রসাদ পেতে পারেন। অর্থাৎ এমটি স্টোমাকে ফর এ লং পিরিয়ড। ডাক্তাররা বলে না যে পিস মিলে আপনি খাবার গ্রহণ করুন, গেলেই ডাক্তাররা বলবে, যখনই কেউ পেটের সমস্যা নিয়ে যায়, অন্য কোনো সমস্যা নিয়ে গেলে বললো আপনি পিস মিলে বারবার খান, ছোটো ছোটো মিল বারবার খান। তো তাহলে শাস্ত্র আমাদের বললো ব্রাহ্ম মুহূর্তে যখন তুমি করবে, উঠবে, স্নান করবে, ছোট একটা পিস মিল হলো, ঠিক তারপরে 9টা 9:30 সময় একবার খাবার হলো। কর্মে আমরা রয়েছি লেগে প্রত্যেকে, হ্যাঁ, আমাদের যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারাও বিভিন্ন কর্ম করেন, পারমার্থিক কর্মের সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের কর্ম করে থাকেন। তো তাহলে এই যে বায়োলজিক্যাল ক্লকের যে আইডিয়া, এই বায়োলজিক্যাল ক্লকের আইডিয়া কিন্তু এসছে আমাদের এই শাস্ত্রসমূহ থেকে। ডাক্তারবাবুরা শুধুমাত্র সেই সমস্ত শাস্ত্রের ভিত্তিতে সেই আইডিয়াগুলি আমাদের কাছে নতুনভাবে পরিবেশন করছেন। কারণ কি না, মূল আমাদের বোধগম্যতার যে কানেকশন প্রবাহ যেটা ছিল, সেই প্রবাহ থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ওটা ছিন্ন হয়ে গেছে, যার জন্য আমরা শাস্ত্রকে কোরিলেট করতে এখন চাইছি না। আর শাস্ত্রকে কোরিলেট করতে না পারার কারণে আমাদের এত সমস্যা। এইটা গেল শাস্ত্রের সমস্যা। এবারে পরিবেশের সমস্যার সঙ্গে কিভাবে আমরা এখন ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হওয়া যেটাকে বলে হচ্ছে। তো যেমন প্রাকৃতিক যে একটা ভারসাম্য রয়েছে, ইকোব্যালেন্স যে কথাটাকে আমাদের বলা হয় বড় একটা মানে আভূষিত শব্দের মাধ্যমে, তো ইকোব্যালেন্স সিস্টেমটাকে আমরা আধুনিক প্রগতির মাধ্যমে নির্বিচারে যেটাকে হত্যা করা হচ্ছে বলা যায়। হ্যাঁ, যেখানে আমাদের মেরু পর্বতগুলি রয়েছে, সেই মেরু পর্বতগুলি যেমন আমাদের স্থিতিশীলতা বজায় রাখে একটা ভূখণ্ডের, আবার সমুদ্রগুলি সেই ভূখণ্ডের আবহাওয়ার স্থিতিশীলতা যেমন বজায় রাখে। তো তাইলে ব্যাপকভাবে বা বিচ্ছিন্নভাবে এই সমস্ত পর্বতসমূহকে আমরা আধুনিক সভ্যতার নামে বিভিন্নভাবে যে তার অবস্থানগত পরিবর্তন, তাকে কখনো বড় ড্রিল করে
তার মধ্যে দিয়ে টানেল বানিয়ে দিয়ে রাস্তা বানানো হচ্ছে, কখনো সমুদ্রের তলায় বিরাট বিরাট বিস্ফোরণ করে সেখানে পিলার তৈরি করা হচ্ছে। তো এতে হচ্ছে কি, প্রাকৃতিক যে ভারসাম্য, যেটা আমাদের আবহাওয়া ইত্যাদি আর ঋতু পরিবর্তনের যে বিষয়গুলিকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করত, সেইখানে ডিসব্যালেন্স হচ্ছে। যার জন্য দেখুন এখন বর্তমান যুগে সবথেকে বড় যে চর্চিত বিষয়, মানে যেটা সবথেকে বড় সমস্যা, এল নিনো বলে একটা এমন গরম, এমন তাপপ্রবাহের উৎপত্তির কথা বিজ্ঞানীরা, আবহাওয়াবিদরা জানিয়েছেন, যে কারণে এখন প্রত্যেকটি মানুষ এর প্রভাব দ্বারা প্রভাবিত। তো এল নিনোর জন্ম কিভাবে হলো বা কেন হলো, আর এই কারণে এইটা জন্ম হওয়ার জন্যে আমাদের প্রকৃতির উপরে এই অনিয়ন্ত্রিতভাবে হস্তক্ষেপ করাটা কতখানি দায়ী। তো এইটা হচ্ছে বিষয়। তো যতক্ষণ পর্যন্ত আমরা শাস্ত্র নির্দেশিত যে সমস্ত পন্থা রয়েছে, প্রকৃতিকে কিভাবে ব্যবহার করব আর দেহকে কিভাবে ব্যবহার করব, এই জিনিসটার সামঞ্জস্য বিধানের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানকে যতক্ষণ পর্যন্ত আমরা উপযুক্তভাবে না গ্রহণ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাৎক্ষণিক সমাধানের কথা ভেবে প্রকৃত সমাধান আমরা করতে পারবো না। যে কারণে এত যন্ত্র আবিষ্কার হওয়া সত্ত্বেও এই সমস্যাগুলো কমছে না। কারণ কি না, এই সমস্যাগুলোর মূল যে মানে শেকড়, সেই মূল শেকড়টাতে আমরা জানার চেষ্টা করছি না। তো শরীরের ক্ষেত্রে যেমন আমার পূজনীয় মহারাজ বললেন যে এখন তো গ্রীষ্মকালে মনে হচ্ছে যে আমরা জলের মধ্যেই থাকি, বা শরীরের তাপ আমাদের দূরীভূত হচ্ছে না, বা কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। তো আমরা দেখি হিউম্যান অ্যানাটমি যেটা বলে, অর্থাৎ মানুষের দেহবিজ্ঞান। তো মানুষের দেহবিজ্ঞান অনুসারে দেখতে পাওয়া যায় যে আমাদের শরীরের জলীয় অংশটা হচ্ছে আমাদের শরীরের সমগ্র অংশের 70%। 70% অফ হিউম্যান বডি ইজ হাইড্রেটেড পোর্শন, অর্থাৎ জলীয় অংশ। তাহলে পরে আমাদের দেহে যদি সমস্ত অনুক্রমিকগুলি অর্থাৎ প্যারামিটারগুলিকে ঠিক রাখতে হয়, তাইলে জলের এই 70% জলের সন্তুলনটা আমাদেরকে অত্যন্ত যত্নের সঙ্গে মেনটেন করতে হবে। এবারে শরীর তার নিজস্ব শারীরিক প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে এই জলীয় অংশটাকে 30 থেকে 35% পর্যন্ত ম্যানেজ করতে পারে, কিন্তু বাকি 40% যে বিষয়টা রয়েছে সেটাকে কিন্তু আমাদের ওয়াটার সাপ্লিমেন্ট অর্থাৎ জল এবং জল সমৃদ্ধ যে সমস্ত খাদ্য, তাতে ফ্রুটস হতে পারে বা অন্যান্য কার্বোহাইড্রেট হতে পারে বা যে সমস্ত রয়েছে, সেগুলিকে গ্রহণের মাধ্যমে কিন্তু আমাদের এই শরীরের 70% জলীয় অংশটাকে নিয়ন্ত্রণ করার জন্যে যত্নশীল হতে হবে। যখনই আমরা এই 70% জলীয় অংশটার যত্নশীলতা না নেওয়ার কারণে যেই কমবে, তখনই ক্লান্তি, শরীরে নানা প্রকারের উপসর্গ, এমনকি শরীরে যে যন্ত্রণা অর্থাৎ আমাদের টিস্যু এবং মাসেল, এই দুটার যে স্বাভাবিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে এই জলীয় অংশটা। যদি শরীরে জলের পরিমাণ কমে যায়, তাহলে টিস্যু বা মাসেল এই দুটোই কিন্তু তখন প্রদাহের সৃষ্টি করে, অর্থাৎ আমাদের শরীরে যন্ত্রণার সৃষ্টি হবে। তো আমরা যে শরীরে গ্রীষ্মকালে যন্ত্রণা হলো, হয়তো হঠাৎ করে পড়ে গেল, স্ট্রোক হয়ে গেল, দেখা গেল যে তার হাইড্রেশনের পরিমাণ 50%-এর নিচে চলে এসছে। তো তাই প্রত্যেকের আমাদের এই বিশেষ করে গ্রীষ্মকালের সময়টাতে এই বিষয়টার উপরে যত্নশীল থাকতে হবে যদি কর্মক্ষম থাকতে হয়। কারণ কি না, আধ্যাত্মিক কর্মর সঙ্গে সঙ্গে নিত্য জীবনযাত্রার যে একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে, সেই দুটোকে পরিচালনা করার জন্য স্বাস্থ্যের প্রতি তো আমাদেরকে যত্নশীল হতেই হবে। কারণ কি না, আত্মা কর্ম সম্পাদন সমস্ত করবে আর দেহগত সমস্ত উপাদানগুলিকে সঙ্গে নিয়ে। আমরা অষ্টাদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোকেও সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মক্ষেত্রে কিভাবে আমরা দেহ, মন এবং আত্মা সহযোগে কার্য করে থাকি,
সেখানে বর্ণনা করেছেন। অতএব শাস্ত্রের সঙ্গে স্বাস্থ্য এবং স্বাস্থ্যের সঙ্গে প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে এই চারটের যে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান, এই সবগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই জিনিসটাকে মেনে চলতে পারি, উপযুক্ত আমাদের যে সোর্স রয়েছে, উৎস রয়েছে, সেখান থেকে জ্ঞান নিয়ে, তাহলে পরে যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই আমার মনে হয় যে অসুবিধে হওয়ার কথা নয়। তো এইটা গেল আমাদের, আপনার যে প্রাথমিক প্রশ্ন ছিল তার একটা আমি সারসংক্ষেপ। দেখি যে প্রভু যেগুলো বললেন, আমরা এগুলো শাস্ত্র মানি বা না মানি, বর্তমান কালচার প্রথমে লোকাল ডাক্তারকে দেখাচ্ছে, প্রথমে হুম, সবাই চায় আমরা মোটামুটি একটা জড়িপুটি হোমিওপ্যাথিক দিয়ে মোটামুটি ঠেকিয়ে দেব। যখন না ঠেকাতে পারে প্রথমে হোমিওপ্যাথি যখন কাজ না করে অ্যালোপ্যাথিক অনেকেই পছন্দ করছে না, প্রচুর পরিমাণে ঔষধ। এখন একটা চিকিৎসা হয়েছে নেচারোপ্যাথি, আবার দুটো ভাগ, একটা হচ্ছে জড়িপুটি আর একটা হচ্ছে কি বলে আকুপাংচার। থেরাপি, হ্যাঁ। এগুলো এসছে। আর শেষমেশ দেখছি তিরুপতি। তার মানে ঘরের ডাক্তারের মানে ঘরের পাশের ডাক্তার কাজে লাগছে না, আমি কলকাতায় অ্যাপোলো যাব, ভেলোর যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তিরুপতি। হ্যাঁ, ভগবান এমন ফাঁদ রেখেছেন, ঘুরিয়ে ফুরিয়ে আমার চরণে তোমাকে আসতেই হবে। যেটা আপনি বলছেন না, যে আধ্যাত্মিক আর এটাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু আমরা করি না করি, কিন্তু ভগবান ঠিক ম্যানেজ করে তার কাছেই টেনে নিচ্ছেন। তুমি আসো এখানে, চেন্নাইতে আসবে, ডাক্তার দেখাবে, আর আমার সঙ্গে একটু দেখা করে যাবে, আমি তোমার সব ঠিক করে দেব। বাহ। তো স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে। এই স্বাস্থ্য বা এই যে শারীরিক আমাদের একটা বিকার, এই বিকার কেন হয়? প্রভু বললেন যে প্রকৃতিকে আমরা বিকার করতে চাই, অর্থাৎ প্রকৃতির নিয়মটাকে আমরা ফলো করতে না চাই, নিয়মটাকে উল্লঙ্ঘন করতে চাই, তখন প্রকৃতি আমাদের শরীরের যে প্রকৃতিকে বিকারগ্রস্ত করে দেয়। এটাই হচ্ছে রোগ, কফ বাত পিত্ত, যদি আমরা বলি আয়ুর্বেদের ভাষায় ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ত্রিধাতু ত্রিধাতু। ত্রিধাতু এবং শাস্ত্রেও আমরা দেখতে আয়ুর্বেদটাই তো শাস্ত্র। এছাড়া আমাদের অন্যান্য শাস্ত্রে ওই ত্রিধাতুর কথা বলা হচ্ছে, কফ বাত পিত্ত। গীতায় ভগবান কত কিছু বলেছেন স্বাস্থ্য সম্বন্ধে, যুক্তাহার বিহার, একটা রুটিন করে দিয়েছেন সব কিছু, অর্থাৎ সূত্র রূপে দিয়ে দিয়েছেন ভগবান। প্রভু আয়ুর্বেদ শাস্ত্রের কথা বললেন। তো এবং প্রভু এল নিনো সেই প্রচণ্ড গরমের কথা বলছেন। তো সাধারণ মানুষের অবস্থা তো কি আর বলা যায়, যারা মনে করুন এই বাইরে গরম হচ্ছে, ভেতরে এসি রুমে বসে আছে, ঠিক আছে, আমি আমি মনে করছি আমি তো বাইরে যাচ্ছি না, আমি এসিতে বসে আছি, কিন্তু এটাও একটা ক্ষতি করছে শরীরের, এই এসি 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 এসি। অর্থাৎ এটাও একটা অস্বাভাবিক একটা ব্যাপার, প্রকৃতির বিরুদ্ধেই আমরা করছি, আমরা আবহাওয়া বদলে দিচ্ছি, আর বাইরে গেলে তো আরও অবস্থা খারাপ। তো কিছু কিছু প্র্যাকটিক্যাল টিপস কি হতে পারে, কি কি করা উচিত, কিছু কয়েকটা কথা বলেছেন, তারপরে ফাইনালি কিছু কিছু প্র্যাকটিক্যাল টিপ, এই জিনিস করা উচিত। সকাল থেকে ঘুম থেকে উঠে প্রভু বললেন যেরকম ভক্তরা ঠিক আছে যেরকম করুন, সাধারণ ক্ষেত্রে সবার যারা যারা শুনছেন কয়েকটা টিপস কি কি হতে পারে মহারাজ প্রভু? একটা একটা আগামী না গতকাল একটা উপলব্ধি হচ্ছিল, কয়েকদিন ধরে গরম চলছে, কয়েকদিন। আর আমার একটা নিজের উপলব্ধি হয়, প্রচুর গরম পড়ছে মানে আজকে বৃষ্টি হবে, কিন্তু কয়েকদিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে না। কালকে একটা প্রোগ্রাম ছিল, সন্ধ্যার সময় গেলাম, উপলব্ধি দেখলাম। আপনি বলেন না এসিতে বসে আছি আমরা প্রকৃতির কিন্তু না, জাস্ট এত গরম হঠাৎ একটা দমকা হাওয়া, আকাশ একদম কালো হয়ে এলো, ঝড় বৃষ্টি, মনে হলো যেন পুরো প্রকৃতিটাই এসি হয়ে গেল। হরি বল। এসি একটা বাড়িতে প্রোগ্রাম ছিল, ফ্যানটা বন্ধ করুন, আর বলতে বলতে কারেন্টটাও চলে গেল, একদম নিশ্চিত হরিনাম করছি, ক্লাস দিচ্ছি। মানে একটা উপলব্ধি হচ্ছিল যে ভগবান দেখছে এসিতে আর কয়টা লোক বসে, সবার জন্য একটা স্বস্তির
নিঃশ্বাস। তা আমি তখন বললাম যে আমরা সবাই একটু বেশি করে হরিনাম করি। হরিনাম করলে আবার একটু বৃষ্টি হয়। হলোই তাই বৃষ্টি। তো আপনার যেটা প্রশ্ন প্র্যাকটিক্যাল টিপস। প্র্যাকটিক্যাল টিপস কিন্তু আমরা স্কুলে পড়েছি। আর্লি টু বেড, আর্লি টু রাইস Right. মেক্স এ ম্যান হেলদি হেলথি, ওয়েলথি হেলদি অ্যান্ড ওয়াইজ। ওয়াইজ। আর এটা স্কুলের বিদ্যা নয় কিন্তু, এটা গীতার বিদ্যা। গীতার বিদ্যা। যা নিশা সর্বভূতানাম তাই। যস্যাম জাগতে সংযম কত 269 269 269 দ্বিতীয় অধ্যায় 69 নম্বর শ্লোক। যেভাবে বর্তমান কালচার চলছে, সমাজ যে গতিতে চলছে, ভগবান বলছে আমি তো তোমাকে এরকম দিই নাই, তো তুমি পুরো উল্টোতে চলছো। একদম দিন রাতের মতো পার্থক্য দাঁড়িয়ে গেছি আমরা। সাধারণ লোক যখন ঘুমাবে তুমি কিন্তু জাগবে, আর তুমি যখন ঘুমাবে তারা জাগবে। মানে যেটা আপনি প্র্যাকটিক্যাল টিপস বলছেন, আর্লি টু বেড আপনার ম্যাক্সিমাম 9:30 10টা কি 10:30 পর্যন্ত যান, আপনি দেখবেন ঠিক 9টা বাজলে একটা শরীরের ক্লান্তি কিন্তু আসেই। একদম। কিন্তু যেহেতু ঘরে রান্না রেডি হয়নি, খেতেও পাচ্ছি না, ঘুমাতেও পাচ্ছি না, তাই একটু টিভি দেখি, কি হোয়াটসঅ্যাপ ঘাঁটি, এইসব করছি। আমি নিজের প্র্যাকটিক্যাল 9টা বাজলেই কেমন কেমন লাগছে, একটু ঘুমিয়ে পড়ে, খেতেও ইচ্ছা করে না, ঘুমিয়ে যায়। তাহলে আর্লি টু বেড গীতা যেটা লেখা আছে, প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে আপনি ম্যাক্সিমাম 10 10:30 পর্যন্ত জাগেন, ঘুমাতে হবে আপনাকে। গীতায় বলছেন ক ঘন্টা ঘুমাবো? 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা ঘুমান। যদি 10টায় ঘুমান, 4টে, 10:30, 4:30। আর এই সময় ঘুমের প্রয়োজন। আয়ুর্বেদ শাস্ত্র বলছে আপনি যদি 9টায় ঘুমিয়ে 12টায় উঠেন, ক ঘন্টা ঘুম হলো? 3 ঘন্টা। 3 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা ঘুমের সময়। ওই সময় শরীরের একদম ডিপ ঘুম, ওই সময় ঘুমটা কিন্তু গাঢ় ঘুম হবে আমার। এবারে 12টায় ঘুমিয়ে যদি 3টায় উঠেন, 3 ঘন্টা, 3 ঘন্টার সমান। এবার 3টায় ঘুমিয়ে যদি 6টায় উঠি, 1.5 ঘন্টা ঘুমের সময়। হুম। তো প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে আপনি আর্লি টু বেড, আমরা যেটা শিখেছি, আমি আপনাকে জোর করছি না, যেটা আমরা ছোটবেলায় শিখেছি। মাস্টারমশাইয়ের গাইডলাইন পেয়েছি। এখন তো আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু যে শরীরের গাইডলাইন আমরা পেয়েছি, কথা হচ্ছে মিথ্যা কথা বলিবে না, সর্বদা এগুলো গাইডলাইন। গুরুজনদের সম্মান করো, এগুলো গাইডলাইন। তো মেন গাইডলাইন্সে আপনি ঘুমান টাইমের মতো, ঠিক টাইমে উঠেন। উঠে কি করবেন? আর কিন্তু প্রকৃতি হচ্ছে উল্টো। আমরা আমাদের যেটা গাইডলাইন প্রভুপাদ দিয়েছেন, 9:30 থেকে 10টার ভিতরে শুয়ে যাও, আমরা ঘুমাই। আর সাধারণ লোক এখন বিশেষ করে শহরের লোক কি করছে, 9:30টার সময় টিফিন হচ্ছে, গিন্নি যাচ্ছে রান্না করতে 10টায়, 10টা। রান্না রেডি হবে 12টায়। দিনের বেলা ঠিক ভালো করে খাওয়া হয়নি, কেন ঘুম থেকে লেট করে উঠে তাড়াতাড়ি একটু মুখে দিয়ে দৌড়ায়। মেন খাওয়াটা রাত্রে, ডিজে বাজবে, টিভি চলবে, খাবো মজা করে, খেয়ে ঘুমাতে ঘুমাতে 3টে। তখন তো আমাদের মেন ঘুম 9:30 থেকে 3:30 পর্যন্ত মেন ঘুম। এবারে ওরা ঘুমাতে যাবে, আমরা জাগবো, রাইট? শাস্ত্র বলছে যে ব্রহ্ম মুহূর্তে শরীরকে সুস্থ রাখতে গেলে ভালো চিন্তা করুন। আপনি বসুন, একটু ভগবানের ধ্যান করুন, আপনার উপাস্য দেবতা যে কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, নারায়ণ, ধ্যান করুন। তারপরে আপনি নিজেকে কাজে লাগান। এটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল টিপসের প্রথমটা, এটা হচ্ছে প্রথম কাজ। আপনি আর্লি ঘুমান, আর্লি বেড ছেড়ে উঠুন। তারপরে আমি আবার পরে আসছি যে মানে ঘুম থেকে ওঠার পরে কি করবেন। আমি শ্লোকটা বের করি, তারপরে বলছি, আপনি অন্য প্রশ্নে যেতে পারেন। তো মহারাজ যেটা বললেন প্র্যাকটিক্যাল কথা, যে তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কিন্তু এখনকার পুরো উল্টো। মহারাজ যে শ্লোক বললেন, সাধুর রাত আর যারা সাধু নয় কর্মীদের দিন।
মহারাজ বললেন যে ৯টা বাজলে মনে হচ্ছে টায়ার্ড লাগছে। উল্টো যারা সাধু নয় তাদের কি মনে হচ্ছে ১০টা বাজলে এখন একটু শক্তি পাচ্ছি। মানে মনে হয় এখন জাস্ট একটু এই না একটু শক্তি এলো। ওই যে ওয়ার্ম আপ, হুম। এই সন্ধ্যাবেলা তো ঠিক আছে বা দিনের বেলা একটু ওয়ার্ম আপ হলো। এখন ধীরে, ধীরে আসল শক্তি পাচ্ছি। ৯টা, 10টা, 11টা। এই তো আর্লি আর্লি বেডেরও একটা রহস্য রয়েছে, তো সেই রহস্যটাও আমরা জেনে হয়তো জানার চেষ্টা করি না। আমি একটু বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তো আর্লি বেডের রহস্যটা হচ্ছে যে আমরা রাত্রিবেলাতে যখন বিশ্রামের জন্য যাব, আমাদের পূজনীয় মহারাজ যেমন বললেন যে শরীর ৯টার পরে নিজেই একটা সিগন্যাল দেয়, সংকেত, যে আমার এবারে বিশ্রামের প্রয়োজন আছে। তো যখন শরীর এই সংকেতটা দেয়, তার মানে ভেতরে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক যে তন্ত্র, যার মাধ্যমে আমরা যে যা খাদ্য গ্রহণ করি, যেমন কার্বোহাইড্রেট, তা শরীরের উপযোগী হিসাবে গ্লুকোজ বানায়, শরীর বানায়। প্রোটিন যা আমরা গ্রহণ করি সেটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, শরীর তৈরি করে। আর ফ্যাট যে সমস্ত জিনিস আমরা গ্রহণ করি তা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে রূপান্তরিত করে। কারণ কিনা শরীরের কোষগুলি আমাদের কখনোই চাল, ডাল, পনির এইগুলোকে কিন্তু পুষ্টি হিসাবে গ্রহণ করতে পারে না। স্টোমাকে গিয়ে যে পরিপাকতন্ত্র রয়েছে সেই পরিপাকতন্ত্র কার্বোহাইড্রেটকে ডিকম্পোজ করে গ্লুকোজ বানায়, প্রোটিনকে ডিকম্পোজ করে অ্যামাইনো অ্যাসিড বানায় এবং ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বানায়। এবারে এই তিনটে ক্রুড প্রোডাক্ট তৈরি হলো, যে ফ্যাক্টরি চলছে আমাদের স্টোমাকে, যে ফ্যাক্টরিটা চলছে, এই ফ্যাক্টরিটা কিন্তু সক্রিয় থাকে আমি বেডে যাবার 2 ঘন্টা আগে পর্যন্ত। এবারে আমার যদি খাওয়ার গ্যাপটা 2 ঘন্টার থেকে কমে গেল, তাহলে ওই ফ্যাক্টরি তখন তো বন্ধ হয়ে গেছে, তালা। তাহলে আমার পেটের মধ্যে যে খাদ্যটা গেছিল সেটা পূর্ণরূপে পরিপাক হলো না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ গ্লুকোজ, অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ফ্যাট আমার শরীর পেল না। তাহলে এই যে দীর্ঘায়িত নিদ্রা, অনেক দেরিতে খাওয়া, অনেক দেরিতে নিদ্রার, এইটা যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, তো সেই মানুষ অবশ্য করেই 1 থেকে 2 বছরের মধ্যে রোগগ্রস্ত হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আর্লি টু বেডের কথাটা শাস্ত্র ওই আজ থেকে কোটি কোটি বছর আগে যে লিখে রেখে গেছিলেন, এটা মানুষের সুস্থ থাকার প্রথম চাবিকাঠি। কারণ কিনা আমাদের দিনের শুরু যখন হবে সুস্থভাবে, যদি আমাদের দিনের শেষটা সুস্থভাবে না হয়, তাহলে শুরুটা কিন্তু সুস্থভাবে হতে পারবে না। তাই এটা হচ্ছে একটা কি ফ্যাক্টর, যে আমাদেরকে ওই আর্লি টু বেডের জিনিসটাকে মাথাতে কিন্তু একদম এনগ্রেভ করে নিতে হবে, যে এইটা আমার ডিলে, হয়তো অ্যাক্সিডেন্টলি ঘটনাচক্রে 1 দিন 2 দিন হলো, ঠিক আছে, কিন্তু এইটা যদি অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু মানসিক রোগ থেকে শুরু করে শারীরিক বিভিন্ন প্রকার রোগের সে শিকার হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নয়। তার জন্য বর্তমান যুগে আমরা দেখতে পাই মানুষের ধৈর্য কমে গেছে, শরীরের সক্ষমতা কমে গেছে। কাউকে সুস্থ একটা যে উপদেশ দেব, সেই উপদেশ দেওয়ার তার ধৈর্য কমে গেছে। সবগুলোর কারণ কিন্তু আমাদের এই অনিয়মিত যে চক্রতে আমরা জীবনযাপন করে চলছি, এটা তার ফসল। আজকাল একটা জিনিস ফ্যাশন করে বা অনেক কিছু জেনজি অনেক ধরনের ওয়ার্ড বা অনেক ধরনের ফ্রেজ, শব্দ ইউজ করে অনেক ধরনের বিভিন্ন ক্ষেত্রে। তো একটা আমি শুনছিলাম বলছে নাইট আউল অর মর্নিং বার্ড, রাতের পেঁচা নাকি সকালের পাখি। তো বলছে উই আর নাইট আউলস, রাতের পেঁচা, গর্ব করে বলে। হুম। তো প্রভুর আলোচনা থেকে আমার একটা মনে পড়ে গেল, এই যে লেট নাইট ঘুমানো, বর্তমান একটা অসুখ সবার ভিতরে কমন দেখা যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তারপর কি বলে, ওবেসিটি, অবভিয়াসলি। শরীর মোটা হয়ে গেছে, পট বেলি, বড় ভুঁড়ি হয়ে যাচ্ছে, পট ভুঁড়ি বেলি। বাড়ছে, হ্যাঁ, আর বাজারে, বাসে, ট্রেনে দেখবেন একটা চিরকুট লাগানো আছে, আপনি কি মোটা, ওজন কমাতে চান, সব জায়গায় আসুন। আর পেপারেও, পেপার খুললেই দেখবেন ফিতা মেপে দেখাচ্ছে আপনি কত কিলো, আমি কত কিলো 7 দিনে কমিয়েছি। এটা দেখছিলাম, একটা লোক অনেক জায়গায় চিকিৎসা করেছে, তো কোনো মতে তার কমছে না ওজন। একদিন মর্নিং ওয়াক করতে গিয়ে ও দেখছে একটা হোর্ডিং আছে যে আপনি যদি ওজন কমাতে চান, ভুঁড়ি কমাতে চান, আপনাকে কিছু করতে হবে না,
মর্নিং ওয়াক করতে হবে না, জগিং করে ঘাম ঝরাতে হবে না, মেডিসিন খেতে হবে না, কোনো টেনশন নিতে হবে না। আমাদের কাউন্টারে আসুন, আমাদের চেম্বারে আসুন, আপনার শরীরে ওজন কমবে। ওই হোর্ডিং দেখে ও ঘুরে ঘুরে পৌঁছেছে ওদের। তা আপনাদের এইরকম অ্যাডভার্টাইজ দেখলাম, আমি ওজন কমাতে চাই, অনেক কিছু করেছি কিন্তু ওজন কমাতে পারে। বলছে কি করেছেন? বলে আমি একটা চিকিৎসা করছিলাম, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারকে বললাম যে আমার ওজন কমাতে হবে, বলে আপনি খাওয়া কমান। তো আমি খাওয়া কমালাম, বলে আপনি কি খান? 6 খানা রুটি খাই। বলে এখন থেকে 4 খানা খাবেন। 2 মাস খেলাম, একটুও কমে নেই। ডাক্তার দেখলাম, ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু বললেন আরও কমান, হাফ করেন। 4 থেকে হলো 2 দুটো 2। তা আবার 2 মাস পরে গেলাম, কিছুই না। ডাক্তার বললেন আরও কমান, হাফ করেন। বলছে আর তো কমানো যাচ্ছে না। বলছে কেন? না 1 কিলো আটাতে 6 খানা রুটি করছিলাম, আপনি বললেন 4 খানা করতে। ওখান থেকে আমি 2 খানা করলাম। বলুন তো 1 কিলো আটাতে আর 2 খানার নিচে কমানো যায়? মানে খাওয়া কমছে না, 1 দোষ কিলো হচ্ছে আটা দিয়ে 2টো রুটি। দোষ হচ্ছে ডাক্তারের। তো চেম্বারের লোকেরা হাসতে হাসতে বলছে শোনেন ঠিক আছে, আপনি আমাদের চেম্বারে এসেছেন, আপনাকে সত্যিই কিছু করতে হবে না, ঔষধ খেতে হবে না, জকিংও করতে হবে না, মর্নিং ওয়াক করতে হবে না, কিছু করতে হবে না। শুধু একটা জিনিস করবেন, আপনি মাথা নাড়বেন। আসুন। বলে মাথা নাড়বেন মানে? বলে ওইটাই তো টিপস। যখন ভালো ভালো খাবার আপনার সামনে আসবে আপনি বলবেন আমি খাবো না। বলুন ভুঁড়ি কমবে কিনা? একটা কথা হচ্ছে স্বাস্থ্য আমার হাতে। আমার হাতে শাস্ত্রেও দেওয়া রয়েছে, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। আমি কতটুকু খাবো, কখন খাবো, যেটা আমি বলছিলাম, ঘুম থেকে উঠে করবেনটা কি? টিপস দিয়েছেন শাস্ত্র জানেন। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ সমত 17 অধ্যায় 13 নম্বর শ্লোক। হুম ঘুম থেকে উঠে আপনি প্রথমে ইষ্টদেবকে প্রণাম করবেন। এটা হচ্ছে ফার্স্ট টিপস। ঘুম থেকে উঠে 2 মিনিট বসেন, ইষ্ট ধ্যান করুন, নিজেকে ইষ্টের সঙ্গে লিঙ্ক করুন। হুম কেননা আমাদের ভিতরে রয়েছে যে আত্মা, তার সঙ্গে একটা সংযোগ করতে হবে। হুম তারপরে কি করবেন? গুরু, আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরু তো আছেই, বাড়িতে যত গুরুজন আছে তাদের প্রণাম করুন। করতে হবে। এটাও একটা হেলথ টিপস কিন্তু। হ্যাঁ এটা পারিবারিক সম্পর্ক, যেটা আপনি বলেন না প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি আমি। প্রণাম করেন এবং গুরুজনদের সম্মান দেওয়া, পারিবারিক একটা সুন্দর বন্ডেজ, সুসম্পর্ক তৈরি করা, এটাও একটা হেলথ টিপস কিন্তু, না কি বলেন? একদম এই জিনিসটা খুব দরকার আছে। তাহলে আর্লি ঘুমাবেন, আর্লি বেড থেকে উঠবেন, উঠে প্রথমে বসে ঈশ্বরের সঙ্গে নিজেকে একটু কানেকশন করুন, লিঙ্ক করুন। ঈশ্বর, আমরা ছোটবেলা থেকে একটা কথা শিখেছি কিন্তু, ভগবান যা করেন মঙ্গল মঙ্গলের জন্য। আমার স্বাস্থ্য ভগবানের হাতে, আমার জীবনও ভগবানের হাতে, এটাও শুনেছি। রাখে হরি, মারে কে? তো প্রথমে হরিকে কানেকশন করুন, তারপরে হরির কানেকশনের পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী না, কমপক্ষে পরিবারের সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, মানসিক স্থিতি এবং সেই সঙ্গে একটা শান্তির বাতাবরণ তৈরি করুন। একটা সুন্দর পারিবারিক যোজনা, পারিবারিক গঠন, এটা হচ্ছে মেন টিপস সকালে সকালে করুন। সবাই যে যার কাজে চলুন, আমি পড়াশোনা করব, কেউ কাজে যাবেন, মায়েরা রান্নায় যাবেন, প্রত্যেকে নিজের নিজের কাজ করুন, সন্ধ্যার সময় আবার একত্রিত হয়ে যান। এটা বড় হেলথ টিপস কিন্তু। অর্থাৎ মূল কথা হচ্ছে কৃষ্ণেরও সংসার করো ছাড়িও না ছাড়। ভগবানকে কেন্দ্র করে যখন আমরা আমাদের জীবনটা পরিচালিত করব, তখন এই সমস্ত কিছু শাস্ত্রের মধ্যে আছে। মহারাজ যেটি বললেন তার ষাট কথা হচ্ছে এটাই, যখন ধর্ম কেন্দ্রিক জীবনযাপন হবে, ভগবত কেন্দ্রিক জীবনযাপন হবে, অটোমেটিক্যালি আমাদের অভ্যাসগুলি সব ঠিকঠাক হয়ে যাবে।
কারণ আমাদের অভ্যাসগুলি নষ্ট হওয়ার একটাই কারণ হচ্ছে এই যে তথাকথিত ভগবানকে ভুলে যাওয়া, এক কথায় আমরা বলতে পারি। ভগবানকে ভুলে গিয়ে কি আগেকার সময় তাও ছিল এই রামায়ণ মহাভারত পড়তো সবাই, এখন তো এগুলো না, এখন টিভি এসছে, তাও এখন টিভিও না, হাতে ফোন এসছে। তো মেইন সমস্যাটা কি হচ্ছে, সারাদিন কাজে ব্যস্ত, তারপর সন্ধ্যার বেলা রাতের বেলা এলাম ঘরে, খাওয়া দাওয়া করলাম বা টিফিন করলাম, চা নাস্তা খেয়ে বসলাম, টিভি দেখছি, রিমোট চাপছি বা মোবাইলে একটা রিলস দেখছি, মুভি দেখছি, চলছেই, সারা রাত শেষ হয়ে যাচ্ছে, কোন সময় হচ্ছে শেষ নেই। তো এই যে এক ধরনের লাইফস্টাইল, আর বিশেষ করে কেন এটা ভালো লাগছে, যেহেতু ওই সময়টা তামসিক সময়, তাই তমগুণের কার্যকলাপ আরও ভালো লাগছে, তাই তমগুণটা আমাদের দীর্ঘায়িত। তমগুণ মানেই তো আমরা গীতায় যেটা পড়ি না, আলস্য প্রমাদ। তো ওই সময় এমন হয় যে মনে হয় এখন ঘুমানো দরকার, অনেক রাত হয়েছে। কিন্তু এই যে আমি চেয়ার থেকে বা সোফা থেকে গিয়ে বিছানায় ঘুমাবো, ওতেও আলস্য লাগে। এটা একটা ব্যাপার, মনে হয় ঘুমানো দরকার, কিন্তু যেটা দেখছি বা রিল দেখছি ওখান থেকেও যে যাবো, ওইটা একটা আলস্য হয়ে যায়, যার ফলে আমাদের মানে দীর্ঘায়িত হতেই থাকে। প্রভু যে কথাটা বললেন, মহারাজের যে কথাটা আমরা শুনলাম শাস্ত্রতে, তো দেখুন আমরা যদি চলে যাই পিছনে, যেখান থেকে সমস্ত শাস্ত্রের উৎস, তো ভগবান যখন এই তার জন্মাদি লীলাগুলি করেছিলেন, অর্থাৎ ত্রেতা যুগে আমরা যখন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখি, দাপরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখি, তো দুই জনেরই তাদের আর্লি লাইফ, মানে যখন তারা গুরুকুলে যাবে, তো ভগবান শ্রী রামচন্দ্র গুরুকুলে থাকার সময় দুটো স্টেপে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি ঋষি বশিষ্ঠর আশ্রমে শিক্ষা গ্রহণ করলেন বশিষ্ঠ মুনির কাছে। তো বশিষ্ঠ মুনির কাছে 5 দফা যে ওনার শিক্ষা গ্রহণ হয়েছিল, তো 5 দফা শিক্ষা গ্রহণের শাস্ত্র শিক্ষা গ্রহণ, আমরা যেটাকে ডেলি সাধনা বলি, নিত্য সাধনার গ্রহণ, আর তার সঙ্গে দুটো যে বৈশিষ্ট্যমূলক রয়েছে যেটা আমাদেরকে খুব মানে ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে যোগ সংক্রান্ত, অর্থাৎ শাস্ত্র সংক্রান্ত যে শিক্ষা, সেটিও ঋষি বশিষ্ঠর কাছ থেকে পেয়েছিলেন। কারণ কি না, শাস্ত্রের সঙ্গে শরীরের যে একটা সরাসরি সম্পর্ক রয়েছে, এই সেতু বন্ধনটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু বর্তমানকালে তথাকথিত যে যোগ, জিম ইত্যাদিতে যে পড়ে, তাতে মানুষের কিন্তু উপকারের থেকে অপকার বেশি হচ্ছে। তো সেখানে যোগশাস্ত্রের অধ্যয়নও ভগবান শ্রীরামচন্দ্র করেছিলেন ঋষি বশিষ্ঠর কাছে, এবং তারপরের যেটা মূল্যবান শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে প্রকৃতির সান্নিধ্যের থেকে প্রকৃতির সঙ্গে আমার দেহগত যে একটা রিলেশন রয়েছে, সেইটাকে আমি কিভাবে কোরিলেট করতে পারবো। আমার পূজনীয় মহারাজ একটি কথা যে বললেন, যে কালকে যখন আমি গরম অনুভব করছিলাম, তখন আমি নিশ্চিত ছিলাম যে বৃষ্টি হবেই। তাহলে এই যে ওনার উপলব্ধি, অনুভূতি, এইটা প্রকৃতির সঙ্গে আমার দেহের অনুভবের একটা সম্পর্ক অবশ্য করেই আছে। তাই প্রকৃতির ওই গরমের উপলব্ধিটা আমাকে সেই উপলব্ধি দিয়েছিল যে 1 ঘন্টা না 2 ঘন্টা পরে হলেও বৃষ্টি হবেই। এই সায়েন্সটাতেই বর্তমানকালে আধুনিকতার নামে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য পরে আমরা বুঝতে পারছি না। ভগবান শ্রী কৃষ্ণও তাই সান্দীপনী মুনির আশ্রমে গিয়ে পরে তিনিও এই যে পদ্ধতি ঋষি বশিষ্ঠর কাছ থেকে যেমন করে ভগবান শ্রী রামচন্দ্র অধ্যয়ন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, তাই রামচন্দ্র এই শিক্ষাগুলি গ্রহণ করার ফলে বনবাসকালে দীর্ঘ বসবাস যখন করেছিলেন, তার কিন্তু কোনো রকমের সমস্যার সম্মুখীন তাকে হতে হয়নি। আমরা যেটা তথাকথিত আধুনিক গৃহে থেকেও সমস্যার সমাধান করতে পারি না, কিন্তু তিনি জঙ্গলে থেকেও সেই সমস্ত অনুকূল বা প্রতিকূল যাই পরিবেশের মধ্যে তিনি থেকে থাকুন না কেন, আরামসে 14 বছর কাটিয়েছিলেন। কারণ কি, তিনি এই দুটো শিক্ষার সামঞ্জস্যটা তার গুরুদেবের কাছ থেকে গ্রহণ করেছিলেন। তো আমাদের তাই মুখ্য বিষয় হচ্ছে যে এই প্রাকৃতিক সামঞ্জস্য বিধানের যে শিক্ষা, আমাদেরকে উপযুক্ত উৎস থেকে গ্রহণ করতে হবে। না হলে পরে কিন্তু উপরে উপরে যতই আমরা চেষ্টা করে যাই, এর পূর্ণ সমাধান পাওয়া যাবে না। একটা হচ্ছে যেটা এই আমরা প্রকৃতিকে দেখতে পাই, ভগবান এমনভাবে তৈরি করেছেন প্রকৃতি, মানে আমরা এইসব উপনিষদে পড়ি ঈশাবাস্যম ইদম সর্বম বা ওম পূর্ণমদ পূর্ণমিদম, প্রকৃতি হচ্ছে পূর্ণ। ভগবান এমনভাবে পূর্ণ করেছেন, সিজন দিয়েছেন, ঋতু,
আয়ুর্বেদে একটা বিষয় হচ্ছে দিনচর্যা, ঋতুচর্যা। কোন ঋতুতে কী হবে? বলা হচ্ছে এই গরম ঋতু বা সামনে আবার বর্ষাকাল প্রায় শুরু হয়েই গেছে। এই সময় বলছে আমাদের ডাইজেশন বা হজম শক্তি সবথেকে দুর্বল। খুব হজম শক্তির বল নেই। আর সবথেকে বল হচ্ছে বা শক্তিশালী হচ্ছে শীতকালে। শীতকালে মানে আমরা বলি যে খাবো না খাবো, যদি খাও তবে পৌষে, যাবো না যাবো, যদি যাও তবে শৌচে। অর্থাৎ খাবো কি খাবো না যদি ডাউট থাকে, তাহলে যদি পৌষ মাস হয় খেয়ে নাও। অর্থাৎ পৌষ মাসে একটু বেশি খেয়ে নিলেও সমস্যা নেই, হজম হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাই শীতকালে অনেক শাকসবজি, অনেক কিছু শীতের সবজি ভরা, সস্তা সবজি সব কিছু ভরা। এই সময় সবজি তেমন নেই মার্কেটে, যা আছে দাম, যা আছে তাও সেগুলো ওই প্রিজার্ভ করে রাখা। হ্যাঁ, এই ফলমূল যা আছে প্রিজার্ভ করে রাখা, কোল্ড স্টোরেজে করে রাখা, ওগুলোই আমরা খাচ্ছি। পনির ফনির মানে আমরা বেশি করে গুরুপাক খাবার খাচ্ছি, শরীর খারাপ হচ্ছে। শীতকালে খাওয়ার সময় তো এটা একটা ব্যাপার। গরমকালে একটা জিনিস ভালো, যে গরমকালে ভোজনের বেশি করে ভোজন, শীতকালটা একটু নিদ্রা আলস্য বেশি আসে। এবং যত শীতের জায়গা আছে, যেমন প্রভুপাদ লন্ডন গেছিলেন, বলছিলেন এটা এটা লাইক হেল, এটা নরকের মতো, মানে ঠান্ডা জায়গা কিও। আমিও একটা অনুভব, আমি যত শীতের জায়গায় কদিন আগে গেলাম, ঠান্ডা জায়গায় তো গিয়ে এলাম। তো যত শীতের জায়গা আছে আমাদের ইন্ডিয়াতে, যেমন পাহাড়ি অঞ্চলগুলি আছে, যেমন ওইদিকে মেঘালয় আছে, দার্জিলিং সিকিম আছে, বা নেপাল আছে, এই সেই আছে, খুব সুন্দর ভালো শীতের জায়গা। কিন্তু আসলে একটা কথা বলতে গেলে ওই সমস্ত জায়গাতে আরও বেশি এই যে আমিষ আহার বা এই সমস্ত কিছু, অর্থাৎ ভোগ বিলাস, নেশা আদি আরও বেশি হয়। কেন, যেহেতু শীতের জায়গা, শরীর গরম রাখতে হবে। নেশা তো প্রচুর, যেমন রাশিয়া ওরা মানে আমরা যেরকম জল যেরকম খাই, ওরা নেশা বা এই বিয়ার টিয়ার ওরকম জলের মতো খায় শরীর গরম রাখার জন্য। তাই গরমের দিনে একটা জিনিস ভালো, মানুষ স্নান করে 2-3 বার। মহারাজ যেরকম বললেন সন্ধ্যা স্নান, শীতের দিনে অনেকে সেই স্নানটাও করবে না। তারপরে একটু কাপড় ঘেমে গেল, কাপড় বদলে নাও। শীতের দিনে একই কাপড় 2-3 দিন ধরে পরছে, যেহেতু ঘাম নেই। গরমের দিনে একদিনে 2 বার কাপড় বদলাচ্ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকছে, সাবান ঘষছে। শীতের দিনে তো স্নানই করছে না, সাবান ঘষবে কখন? তো এই একটা সময় দিয়েছেন। আর প্রভুপাদ যেমন শীতের দেশে ছিলেন, বলছেন না নরক, আবার যখন ইয়েতে আসছেন, ইন্ডিয়ায় এসছেন, মায়াপুরে বৃন্দাবনে গরম, বলছেন বাহ খুব ভালো লাগছে, গরম লাগছে। তো এই যে গরমের দিনে খাবারের মধ্যে ওই যে ঋতুচর্যা অনুযায়ী কোন সময় কোনটা খাবো। গরমের দিনে দেখবেন এখন সব দিকে কি আছে, যেমন ছাতু খাচ্ছে অনেকে, শরীর ঠান্ডা রাখছে। লাউ, হ্যাঁ, এখন লাউ, এখন যাতে সুন্দর সুন্দর জল লাউ বেশি হবে। আছে। জল বেশি আছে, লাউ, জল যে এতে সবজি, লাউ, তার ফলের মধ্যে তরমুজ খান। তরমুজ, জামরুল, ডাক্তার দেখছে এগুলো সাজেস্ট করছেন। মৌসুমি ফল, এই মৌসুমে যা যা আছে, মানে প্রকৃতি দিয়েছেই এরকম, যেন এই মৌসুমে এগুলো খান, হ্যাঁ, কিন্তু এগুলো আমরা জল তো আসে। উল্টো খাই। আমরা এখন কফি খাবো, হুম, উল্টো। পটল বা লাউ খাবো শীতের সময়। যখন যেটা নেই তখন সেটা খাবো আমরা। দাম বেশি না, ওটা তো দাম বেশি, মানে আমি যে অ্যারিস্টোক্রেট, প্রেস্টিজ। অভিজাত। রোগ ব্যাধি বাড়াচ্ছে। আমার মনে পড়ে গেল, একে তো এই গরমের দিনে এই ধরনের জল জাতীয় ফল সবজি, শীতের দিনে যেগুলো শরীর হিট করে, মূলা, কফি। কিন্তু এই বর্ষাকালে একটা ফল আছে দেখবে, যেটা বিশ্বকর্মা পুজোয় লাগে, বাতাবি লেবু হ্যাঁ, বা জাম্বুরা। জাম্বুরা, বাতাবি লেবু। আমি দেখেছি এই যে বর্ষাকাল আসবে, আমরা যখন বাড়িতে ছিলাম মাঠে, সারাদিন ওই মাঠের জল খেতাম। খাওয়া দাওয়ার জল, আর আপনি ট্যাপ কলের জলও ঘোলা জল, সব জল, নদী নালা খাল বিল, আপনি ট্যাপ করবেন হ্যাঁ, ওই সেটাতেও জলই বেরোবে। ঘোলা জলই বেরোচ্ছে। ওগুলো খাচ্ছে, কিডনির উপরে চাপ পড়ছে। ঠিক ওই ফলটা, জাম্বুরা বলুন, বাতাবি লেবু, আপনার কিডনিকে সাপোর্ট করবে, কিডনিকে ক্লিন করবে, কিডনি লিভার দুটোই। ওইটা হচ্ছে মানে মহোৎসব, ওটা হচ্ছে রক্ষা কবচ কিডনি আর লিভারের। তাহলে দেখেন ভগবান কিভাবে, একটা তো আমাদের সৌভাগ্য যে 6টা ঋতু কিন্তু এখানেই পাবেন। এখানে বলুন বাংলাদেশ, বাকি দেশে ঋতু বলতে গেলে 2টো, 6 মাস ঠান্ডা, হয়তো 2-3 মাস গরম আছে আমেরিকা। তো সব জায়গায় সব ঋতুর প্রকোপ নেই তো। না, এমনকি আমাদের দেশেও আপনি ব্যাঙ্গালোরে যান, 6 ঋতু পাবেন না। না। তো আমাদের বাংলাদেশ এই 6 ঋতু আমরা উপভোগ করে একটু
এই গরমের পরে যখন আকাশ থেকে জল পড়ে না, কি আরাম উপলব্ধি, যেন একদম শুধু একটা ছোট্ট কাপড় পরে যেন ঘাসের উপরে শুয়ে থাকি, ঝরঝর করে বৃষ্টি যেন হয়, উপভোগ করেছি আমরা। তারপরে হালকা শরৎকাল এসে যাবে, চারিদিকে কুয়াশার হাতছানি, হ্যাঁ, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হয়েছে হাওয়ার হাওয়ার পরে, সে পরে। সুন্দর গান, জানি না, মনে হয় রবি ঠাকুরের গান, কার গান জানি না। তারপরে দুর্গা পুজো, মানে সব কিছু এটা উপভোগ করা যায়, ভগবান সাজিয়ে রেখেছেন। কিন্তু আমি যেন প্রকৃতির নিয়মে চলি, প্রকৃতির বিরোধিতা করে এগোতে গেলে আমাদের নিজেদের দুঃখটা নিজেই ডেকে আনছি। যেটা বলছিলাম, ঘুম থেকে উঠে ঈশ্বরের সঙ্গে নিজেকে লিঙ্ক করা, অনুভব করা উচিত আমি ঈশ্বরের দানেই আমি এই জগতে আছি। হতে পারে আমি বাবা মার কাছে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভগবান গীতার ভিতরে দাবি করছে আমি হচ্ছে তোমার মায়ের গর্ভে বীর্য প্রদানকারী পিতা। আমি তোমার সব কিছু দেখব, আমি তোমার সময় দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি আমারটা নিয়ে খুব চিন্তা করছি, ভগবানকে বাদ দিয়েছি। তাই আমরা নিজের চিকিৎসা করছি, তারপরে প্রাণায়ামও দরকার আছে, কিন্তু আমরাও প্রাণায়াম করি ডেলি। প্রাণায়ামটাও ফ্রুটফুল শরীরের জন্য। আমরা কিভাবে প্রাণায়াম করছি, আমি লিঙ্ক করি সকালে যে এই প্রভাতী সুরে যে আমরা গানগুলো করি না, সংসারে দাবানন বলুন, তারপরে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রাণায়াম সম্পূর্ণ নিঃশ্বাস একদম বেরোবে। একে তো ভগবান আছেন সামনে, আমি প্রাণায়ামও করছি, শরীর চর্চাও আছে। কি সুন্দর মুনি ঋষিগণ যে গানের মূর্ছনার কোন, মানে কি বলে, কোন সুর, কোন টিউন, কোন সময়ের জন্য, সবকিছু একটা মানে সাজানো আছে। কিন্তু আমি যেন সেই গুরুজনদের বাক্যের উপরে নিষ্ঠা করে, গুরুজনদের কথা বা শাস্ত্রের কথায় নিষ্ঠা রেখে আমার জীবনকে এগিয়ে নিয়ে চলি, তাহলে কিন্তু চলবে। একটা শ্লোক পড়ছিলাম বসতে বসতে, খাওয়া দাওয়ার ব্যাপারে বলছেন একজন, বাসরান্তে পিবেদ বাড়ি, ঘুম থেকে উঠে আপনি খালি জল পান করবেন। ভোজনান্তে পিবেদ তক্র, তক্র মানে ঘোল, বাটার মিল্ক, দুপুরে খাওয়ার পরে অবশ্যই ঘোল খাবেন। দিনান্তে পিবেদ পয়, সন্ধ্যা বা ঘুমানোর আগে আপনি দুধ খাবেন। বৈদ্যম কি প্রয়োজন, ডাক্তারের কি দরকার। তিনটা টিপস, ঘুম থেকে উঠে জল জল। জল খাবেন। ভোজনান্তে মানে তখনকার দিনে মুনি ঋষিদের তো একটাই ভোজন ছিল, দুপুরে একবারই খেতে হবে। একবারই খেতেন। এখন নয় আমরা শুরু করেছি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, একটাই ভোজন ছিল। সেজন্য বলছেন বাসরান্তে পিবেত বাড়ি, সকালে ঘুম থেকে উঠে জল খাবেন। তবে ডাক্তার নির্দেশ করেন একটু উষুম গরম জল পান করো। তো এখন আবার উষুম গরম জলটা টেস্ট লাগবে না, এখন নর্মাল জলটাই ভালো লাগবে। শীতের সময় তো উষুম গরম জল খেতে পারেন। ঘুম থেকে উঠে জল খাবেন। দুপুরে খাওয়ার পরে একটু ঘোল, ছাঁচ, বাটার মিল্ক, যে ভাষায় আপনি বলুন। দিনান্তে রাত্রে একটু দুধ খান বা সন্ধ্যায়, বলছেন দিনান্তে, দিনান্তে মানে দিন শেষ হবে, দুধ পান করেন। আর ওই সময় গাই ধোয়া হয়, কিন্তু সেটাও মিলছে না। একদম। দুধ পান করবেন, আপনার আর ডাক্তার লাগবে না। তো এখানে একটা মহারাজ যেটা বললেন যে গরম জল, উষ্ণ জল বা ঠান্ডা জল, তবে একটা নর্মাল জল খান, ঠান্ডা জল আবার খাবেন না। এখন হবে সবার ফ্রিজ ভরা জলের বোতলে, জলে 1 লিটার 2 লিটার জল ভরতে ফ্রিজে রাখো, বের করো, ঠান্ডা জল খাও। যাই হোক, আমরা শেষের দিকে এসেছি। আমরা প্রভুর কাছে আসতে চাইছিলাম যে আপনার এই সুরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সেখানে কি ধরনের আপনাদের জীবন চল, বিশেষ করে এই যে সময়গুলোতে কেমন কি রুটিন ছিল বা কি করতেন আপনারা? কারণ যেহেতু এই ফোর্স বা যারা সেনাতে আছে, বাইরে অনেক আউটডোর অ্যাক্টিভিটিস করতে, কি টিপস কি আছে? না, সেখানে একটা গাইডলাইনও থাকে, একটা ডক্টর সেকশন থাকে, তারা সবসময়
হেলথ মনিটর চেক আপ এবং গাইড দিয়ে চলেছেন, সেটা আপনার হুম। সেই কর্মজীবনের একটা উপলব্ধি শেয়ার চাইছি আমরা। তো এটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। তো আমরা অনেক টাফ এলাকাতে, মানে ধরুন আমি রাজস্থানেও চাকরি করেছি এবং এই গ্রীষ্মের মরশুমে যেখানে টেম্পারেচার ওখানে পৌঁছে যেত প্রায় 50 ডিগ্রির কাছাকাছি। আবার মধ্যপ্রদেশের ভোপাল, এই সমস্ত যে সমস্ত এলাকাগুলি রয়েছে খুব গরম হয়। তো প্রাথমিকভাবে যেটা ছিল যে আমাদের এখন তো ইয়ে রয়েছে আর কি, অনেক অ্যামিনিটিস রয়েছে, তখন মানে ওয়াটার বোতল ক্যারি করা, জল সঙ্গে রাখাটা, এইটা ছিল একটা মানে এসেন্সিয়াল টিপস, যে প্রত্যেকের যেন ইন্ডিভিজুয়াল অন্তত পক্ষে 2 লিটার জল সে প্রয়োজনের মুহূর্তে পেতে পারে, এই একটা খুব প্রয়োজন ছিল। এক তো জলের অ্যাভেলেবিলিটি সঙ্গে রাখতে হবে, যার জন্য পরে এই ফোর্স বলুন বা যারা আউটডোর অ্যাক্টিভিটিস করে, এখন কর্পোরেট সেক্টরে দেখা যায় যে আমরা জলের অ্যাভেলেবিলিটি প্রত্যেক মানে ট্রুপ মেম্বারদের কাছে করে রাখতাম। আর দ্বিতীয়ত ছিল এই শীতকালে যেমন ফুলহাতা জামা পরার যেমন একটা রয়েছে ইনস্ট্রাকশন আর গাইডলাইন, গ্রীষ্মকালে কিন্তু শীতকালের থেকে ওটা আরও বেশি ছিল। ব্রড সানলাইট, মানে স্কর্চিং সানলাইট যেটা বলে, স্কর্চিং সানলাইটে শরীরের যতখানি অংশ অনাবৃত থাকবে, ডিহাইড্রেশনের পরিমাণ এট এ টাইম বাড়বে। যেমন রোদ শরীরে নিলে ভিটামিন ডি উৎপন্ন হয়, বিশেষ একটা আমাদের অংশ আছে, সেই অংশটাতে সান রে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস যদি পড়ে গেল, তাহলে পরে আমাদের যেই মেলানিন যেগুলো রয়েছে চামড়ার নিচে, ওটাকে ভিটামিন ডিতে কনভার্ট করে নেয়। কিন্তু তার থেকে যদি এক্সেসিভ হিট দেওয়া হয়, তাহলে যে সমস্ত আমাদের এই পুরো চামড়া কিন্তু পোরাস, মানে ছিদ্রযুক্ত, তো ছিদ্রযুক্ত হওয়ার কারণে এর ভেতরে যে অশ্রু গ্রন্থি, মানে জলের গ্রন্থি যেগুলো রয়েছে, ওগুলো কিন্তু ইভাপোরেট হতে থাকে। ঘাম যে হয় না আমাদের শরীরে, ঘাম, তো শরীরের ভেতরের ইভাপোরেশনটা বাইরে চলে আসে। তো যখনই ভেতরেরটা বাইরে চলে আসবে, তো তাহলে ভেতরে জলের পরিমাণ কমতে থাকবে, অসুস্থতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই গ্রীষ্মকালে অপেক্ষাকৃত একটু কটন বেস হবে, বেশি কটন মানে সুতি হবে, কিন্তু একটু যেন মোটা কাপড়ের বস্ত্র হয়। মোটা কাপড়, হ্যাঁ, একটু মোটা, যেটাকে সামারকুল বলা হয়। কিন্তু মোটা কাপড়ে তো গরম লাগবে না, ওই কটন বেস হতে হবে। যদি সিনথেটিক বেস হয় তাহলে পরে কিন্তু গরম লাগবে, কিন্তু যদি কটন বেস হয়ে থাকে তাহলে পরে দেখা যাবে যে শরীরে ও যখন ও মানে কি বলবো লেপ্টে থাকা যেটাকে বলে হয়ে গেল না, তখন আপনি নিজে একটা কমফোর্ট ফিল করবেন। কিন্তু অবশ্য করে মনে রাখতে হবে সেটা সিনথেটিক হওয়া চলবে না। সিনথেটিক কেন হওয়া চলবে না, না সিনথেটিক ফাইবারের যেটা কেমিক্যাল কোয়ালিটি, ও যখনই চামড়ার সঙ্গে রাবিং হয় তখন ওতে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এবারে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি যখনই উৎপন্ন হবে, তখনই ওর ওই চামড়ার সঙ্গে একটা রিয়াকশান হবে, যেটা শীতকালে আরামদায়ক হয়, কিন্তু গ্রীষ্মকালে সেটা হবে না। যার জন্য পরে গ্রীষ্মকালে যত সামারকুল কাপড় আছে সব 100% মানে কটন বেস, পলিয়েস্টার বেস নয়। তো তাহলে তাকে পুরো, এমনিতেও ডাক্তারও বলে দেখবেন যে আপনি হাত ভর্তি জামা পরবেন, মাথায় ছাতা নেবেন, তো ছাতা নিয়ে তো আর চাকরি করা সম্ভব নয়। তাই ফুল হাত জামা কাপড়, এবং বারবার মুখ ধোয়া বা ঘাড়ের পিছনে ভেজা টাওয়েল যদি সম্ভব হয় তাহলে জড়িয়ে রাখা ঘাড়ের পেছনে। হ্যাঁ, এই যে আমাদের মেন তো ভার্টিগো এই জায়গাটা থেকে শুরু হয়। মেন প্রবলেম হিট স্ট্রোক বা সানস্ট্রোক, তার হচ্ছে আমাদের এই পোর্শন হচ্ছে তার জন্য সব থেকে সেন্সিটিভ। যখনই মানে নার্ভাস সিস্টেমে যখন এই পোর্শনের ডিলিঙ্ক হয়ে যাবে, তখনই কিন্তু ফেইন্ট মানে মূর্ছা যাওয়ার বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই জিনিসগুলোর উপরে আমরা বেস করে ওদেরকে এইভাবে করতাম। আর বলা হতো যে ব্রড সানলাইটে যখন যেতে হচ্ছে যাবে ঠিক আছে, না হলে পরে অন্তত পক্ষে যাতে কম এই উন্মুক্ত রোদ্দুরে বেশিক্ষণ না থাকতে হয়, এরকম সিচুয়েশনটাকে একটু মেনটেন করার চেষ্টা করবে। এবং এটাকে শুধু বলে ছেড়ে দেওয়া হতো না, আমরা টাইম টু টাইম গিয়ে এটা মনিটরও করতাম। কেন তারা যখন দেখবে যে আমার যিনি পরিচালক, অর্থাৎ যারা পলিসি মেকার, তারা ঘরে বসে রয়েছে কিন্তু আমাদেরকে
বলে দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করে দিচ্ছে, এটা হলেও কিন্তু চলবে না। তো আমরাও ওইভাবে যেতাম, তাদের সঙ্গে থাকতাম এবং নিজেরাও আমরা এরকম কটন বেস ফুল হাতা জামা আমি পরেছি, টাওয়েল থাকতো সঙ্গে, ভেজানো টাওয়েল। হ্যাঁ, অনেক সময় হতো কি বরফ আইস কিছু দেওয়া থাকতো, টাওয়েলটা একটু যাতে বেশি ঠান্ডা হয়, তাহলে বেশি ঠান্ডা হলে হবে কি শরীরের ইভাপোরেশনটা, শরীর থেকে যে জল বেরিয়ে আসার যে সেটা কমে যেত। হ্যাঁ, তো এইভাবে আমরা কমব্যাট করতাম এই 3-4 মাস। তারপরে বর্ষা এসে গেলে যখন হিউমিডিটি বাড়তো, কেন এইটা হয়, ড্রাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবেন সানস্ট্রোকের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য প্রদেশের থেকে কম। কারণ কি না, ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া যেটা রয়েছে, মানে গাঙ্গেয় অববাহিকা যেটাকে বলা হয় ভূগোলের ভাষায়, গাঙ্গেয় অববাহিকাতে সেখানে হচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, এখানে প্যাচ পেচে ঘাম হবে কিন্তু গা শুকাবে না, এতে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম। হুম। শরীর আপনার বাইরের থেকেও হাইড্রেট থাকছে আর ইভাপোরেশনও ততখানি হচ্ছে না। কিন্তু উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত যে এলাকা যেখানে লু বলে যেটাকে আমাদের, সেখানে হিউমিডিটি এত কম, সেখানে আপনার শরীর ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। তো সেই সব জায়গায় হিট স্ট্রোক, সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো তাই সেই সমস্ত জায়গাতে যখন আমরা থাকতাম, তো এই যে মানে মিনিমাম টিপস যেগুলো, সেগুলোকে পালন করে চলে অনেকাংশে এই বিপত্তির থেকে আটকে দেওয়া গেছে। তো এইভাবে দীর্ঘদিন চলেছে। আমরা আর শারীরিক সক্ষমতা রাখার জন্যে বিফোর সানরাইজ যে এক্সারসাইজ করা হতো, সেগুলো তো নিয়মিতভাবে তাদেরকে একদম ডেলি রুটিনের মধ্যে ছিল। খাওয়া যেমন এসেন্সিয়াল প্রত্যহ, তেমনি ওই শরীর চর্চাটাও কিন্তু প্রত্যহ আবশ্যিক ছিল, যে তাকে ওখানে যেতেই হবে, কোনো কারণে ওই শরীর চর্চার ক্লাসটাতে অ্যাবসেন্ট থাকা চলবে না। কি করতেন শরীর চর্চায়? হ্যাঁ, কি শরীর চর্চা, মানে হেভি কিছু হতো না? শরীর না, হেভি চর্চা বা শরীর চর্চা বলতে যেটা কি বলবো, মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেটা হুম। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে আমার পূজনীয় মহারাজ যেমন প্রাণায়ামও ছিল। তো প্রাণায়ামে শরীরে যেমন কিছু জিনিস যদি দেখান আমাদেরকে করে নাকি? অক্সিজেনেশন, মানে আমাদের তো রক্তকোষ যে অক্সিজেন এই রক্তকোষ যে খাদ্য ক্রুড প্রোডাক্টগুলোকে বয়ে নিয়ে যায় কোষে, কোষকে পুষ্টি সাধন করানোর জন্যে যে এই 3টে প্রোডাক্ট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড, এইটাকে ক্যারি করে নিয়ে যায় ব্লাড সেলগুলো। তো এবারে ব্লাড সেলগুলো ক্যারি করে অক্সিজেনের মাধ্যমে। তো আমার শরীরের অক্সিজেনের যদি পরিমাণটা নর্মাল থাকে, তাহলে ফ্লো অফ ব্লাড সেল টু দ্যাট মাসেল অ্যান্ড টিস্যু রেশিওটা প্রপোর্শনেট থাকবে, অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এই যে কোথাও যখন প্রদাহ হয়, ব্যথা হয়, ব্যথার কারণই হচ্ছে সেখানে প্রপার ওয়েতে ব্লাড সার্কুলেশন হচ্ছে না। যে জিনিসটা ওই মাসেলে বা টিস্যুতে পৌঁছানোর দরকার, ব্লাড ওখানে নর্মাল ওয়েতে যেতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই ব্যথা হয়েছে। এবারে ওষুধ দিয়ে, যেমন মাথা ব্যথা হলো, তার মানে ব্রেন ওখানে যেয়ে রক্ত পৌঁছাচ্ছে না, এবারে আপনাকে মাথা ব্যথার একটা ওষুধ দিয়ে দিল, সাময়িক গিয়ে ওই ওষুধটা ওইখানে যে ব্লকেজটা ছিল, ওই ব্লকেজটা সরিয়ে দিল, ব্লাড সার্কুলেশন চালু হয়ে গেল, ব্যথা কমে গেল। এটা ইনস্ট্যান্ট যে ওষুধ খেয়ে হয়, সেইটাই এক্সারসাইজের মাধ্যমে করা হয়। এক্সারসাইজের মাধ্যমে এই যে প্রাণায়াম তো কিছু না, আমি নিয়ন্ত্রিতভাবে শ্বাস গ্রহণ করব, নিয়ন্ত্রিতভাবে শ্বাস ছাড়বো। এবারে নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে তো কীটা নিচ্ছে, অক্সিজেন। তাহলে আমার লাংসে যে পরিমাণ অক্সিজেনের জন্যে অ্যালভিওলাইয়ের কাজ করার দরকার, সেই অক্সিজেনটা আমি এক্সারসাইজের মাধ্যমে দিচ্ছি, ও ভেতরে হেলদি থাকছে। এবারে ছাড়ার যতটা দরকার, আমি সেই গ্যাপে ততটা ছাড়তে পারছি, তাহলে ওর ভেতরে যতখানি অক্সিজেন দরকার ছিল নিল, বাকি যেটা উদ্বৃত্ত পরিমাণ রয়েছে সেটাকে আমি ছাড়লাম, আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছিল, যেটা আমার শরীরের পক্ষে উপযোগী নয়, সেটা ওই প্রসেসের সঙ্গে বেরিয়ে গেল। তাহলে প্রাণায়ামের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে আমরা শরীরে অক্সিজেন পরিমিত মাত্রায় আসা, কার্বন ডাইঅক্সাইড পরিমিত মাত্রায় বেরিয়ে পড়া, এই দুটোকে নিয়ন্ত্রণ করি। আর প্রত্যেকটা টিস্যু এবং মাসেল, তার যে কার্যকারিতা রয়েছে বয়স অনুযায়ী, সেই অনুযায়ী ওই মাসেলের কার্যকারিতাটাকে যাতে ব্যালেন্সড ওয়েতে বজায় রাখা যায়, সেইটা হচ্ছে এক্সারসাইজের মূল বিষয়। তার উপরে ভিত্তি করে সেই এক্সারসাইজগুলো টেবিল কার্ড ছিল, জানেন তো, টেবিল কার্ড মানে 1 2 3 4। 1 হলো কি একটা প্রাথমিক ওয়ার্ম আপ, প্রথমে যদি হেভি করে দেওয়া হয় তাহলে মাসেল বা টিস্যু ড্যামেজ হতে পারে, কিন্তু যদি 1 2 3 4 পর্যায়ক্রমিকভাবে করা হয়, তাহলে দেখা যাবে যে পূর্ণরূপে শরীরটা আধ ঘন্টা 40 মিনিট 35 মিনিটের পরে ফুল একটা প্যাকেজের যে এক্সারসাইজ, অক্সিজেনেশন হলো,
টিস্যু মাসেল পেল শক্তি। এইভাবে আমরা তাদের কি বলে ডেলি রুটিনকে বিভাজন করে চালাতাম। বাহ! তো যদি আমাদের একদিন মনে হয় করে দেখালে ভালো হতো। প্রাণায়াম, এক্সারসাইজ। একটা এরকম যদি টক শো হয়, শো প্রদর্শন কাম হ্যাঁ, ডিসকাশন হ্যাঁ, আমরা হতে পারে। এখানে সামনে বসে করে কি দেখাতে বলে পারি। ডেমো? ডেমো ডেমো যে কিভাবে কি। পরে আমাদের হতে পারে, আজকে আমাদের অবশ্যই। সময় হয়ে গেছে হুম। অনেকটা। তো একটা আছে কিছু, কিছু আমরা যেমন বললাম ছাতু খাওয়া যেতে পারে। ছাতু খেলে যে বিহার-টিহার ওই সমস্ত জায়গা দেখে আমি কিছুদিন আগে গেলাম। সব জায়গায় ছাতু, ছাতু, ছাতু। মায়াপুরে অনেকে ছাতু খাচ্ছে সকালে। আমিও সকালবেলা এখন ওই ছাতু খেয়েই এসছি। আমিও খাই। এই ছাতু খেলেই দেখে সকালের আর ব্রেকফাস্ট করতে হচ্ছে না। আরেকটা হচ্ছে যেমন পান্তা ভাত বা জগন্নাথ পুরীতে পাখাল বলে। তো সেটা দেখতাম আমাদের ওখানে এই মুম্বাইতে পেইকো ভিলেজে পান্থা বা সকাল গরমের দিনে এটা পাখাল বলে পাখাল দেয়া হতো। একটা জিনিস মনের প্রশ্ন ছিল গীতায়ন দেখি এই যে 17 গুণের খাবার আছে যে বলছে 3 ঘন্টা আগে রান্না করা হলে এটা তামসিক হয়। কিন্তু আবার এই যে পাখাল একটা জগন্নাথকে ভোগ দেয়া হয়, এটা আগে রান্না করা হয়। সেটা কি বলে? অনেকে আমি জিজ্ঞেস এটা কি তমোগুণ হবে? বা এটা তো প্রসাদ জগন্নাথের। বা আমরা কি বাড়িতে সেরকম যদি বানাতে চাই ঘরে এই শীতের গরমের দিনে পান্তা ভাত বা পাখাল? কিন্তু তাৎপর্যে প্রভুপাদ কিন্তু স্পষ্টভাবে ওই কথাটার উপর লিখেছেন, যেখানে এই 17 অধ্যায়ে ওপরের এই ডিসকাশন দেওয়া হলো, যেটা বললো 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে। কিন্তু প্রভুপাদ বলছেন যদি সেই প্রস্তুত দ্রব্যটি ভগবানকে নিবেদন করা হয়, তাহলে তাতে রজগুণ এবং তমগুণের কোনো প্রভাবের দ্বারা সেটি প্রভাবিত হয় না। প্রভুপাদ নিজেই এই কথা বলেছেন, এই বই রয়েছে। তাহলে এই পাখাল এই সময়কার জন্য একদম আমাদের শরীর মায়াপুর ইনস্টিটিউটে এখন খাওয়াচ্ছে সকালে, রয়েছে ডেকচিতে থাকে, যদি কেউ চায় তার যদি পছন্দ সে খেতে পারে। পাখাল ভাত জগন্নাথের। এবং শরীরের ক্লান্তি সত্যিকারই দূর হয়ে যায় ওতে, যে ফার্মেন্টেশনটা হয়, ওই ফার্মেন্টেশনটা আপনার শরীরের এই গ্রীষ্মকালীন যে সমস্ত ইয়েগুলো রয়েছে, মানে কম হয়ে যায় শরীরে, যেটা ওইটাকে পূর্ণ করে দেয়। যার জন্য পরে গ্রাম বাংলাতে ওরা তো কেউ সাপ্লিমেন্ট খায় কি, আমাদের এখানে ডাক্তার লিখে দিল, দোকানে গিয়ে শোকেসে সাজানো আছে, দামি দামি সাপ্লিমেন্ট নিয়ে আসলো। কিন্তু ওরা এই দুপুর রোদে মাঠে চাষ করে, কিন্তু বাড়ির যিনি তার পত্নী, তিনি মাথায় করে জামবাটিতে কাপড় দিয়ে ওই পাখাল ঢেকে নিয়ে পরে, আর কাঁচা লঙ্কা, একটু সরষের তেল, একটু হয়তো কলাই বাটা থাকলো, কেন যে কোনো কলাই অ্যাভেলেবল তাদের কাছে, তারা চাষি, এই নিয়ে গিয়ে পরে দুপুর রোদে গাছের তলায় বসে এসে খেলো, আবার আধা ঘন্টা হয়তো গাছতলায় বিশ্রাম করলো, আবার ওই রোদে কোদাল চালিয়ে করলো। তাদের তো কই সানস্ট্রোক হয় না। হুম। তারা প্রকৃতির এই সিস্টেম ওইটাকে মেনে চলে, এইটা হচ্ছে মুখ্য বিষয়। এনার্জি ড্রিঙ্ক ইয়াস, কি খাওয়া যেতে পারে? এনার্জি বাইরে তো এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায়, ওআরএস বা এই সেই। বাড়িতে কিভাবে এনার্জি ড্রিঙ্ক বানানো যায়? লেবুর জুস হোক বা গুড়ের জল হোক, বা কি করে বানানো যেতে পারে? মহারাজ যদি বলেন। এনার্জেটিক বা যে সমস্ত কথা বলছেন, যেটা আজকের আলোচনা থেকে আমি একটা জিনিস বলতে চাই, আপনার খাওয়া দাওয়া যেটা আসছে, বা পান্তা ভাত নয় নাম, এদের আগের সরকার ছিল, সেই সরকারের সঙ্গে লিঙ্ক করে আমরা নাম রাখতাম পান্তাশ্রী। বান্তাশ্রী। আপনি পান্তা ভাত বলতে পারেন না, পান্তাশ্রী। তো যেটা বলছিলাম, যদি মানে টাইম হয়েছে তো আমি আর এটাকে বাড়াতে চাইছি না, যে খাবারের বিষয় দেখতে গেলে আপনার দেশীয় খাবার খান। হুম, ভগবান একটা কথা বলছেন, খাওয়া দাওয়াটা ব্যালেন্স, বেশিও না common। কমও না। বেশি খেলেও শরীরের পক্ষে ক্ষতিকর, কম খেলেও। দেশীয় খাবার, সে যদি আপনার ছোটবেলা থেকে পান্তা খাওয়ার অভ্যাস থাকে, পান্তাই খান। কিন্তু আপনার উড়িষ্যাকে নকল করে আপনি পান্তা খেতে গেলে কিন্তু আপনার অন্য কিছু ঘটতে পারে। সেই জন্য বেশিরভাগ লোকে বলে পান্তা খেলে তো ঘুম আসবে, কিন্তু যে সমস্ত লোকের কথা আপনি বলছেন, তারা পান্তা খেয়ে বেশি খাটে, আর হ্যাঁ। তারা ঘুমায় না, আমরা ছোটবেলায় দেখেছি মহারাজ। তো প্রশ্ন হচ্ছে, 11 দিন আপনি জাঙ্ক ফুড বলুন কি এগুলো খেতে পারেন, একটু পাস্তা খাই, একটু পিজা খাই। আপনি যদি কপি করেন সাউথ ইন্ডিয়ান লোক
ওরা ইডলি ধোসা খায়, আমিও খাবো না। ওরা প্রত্যেকটা জিনিসের টক খাচ্ছে, তাদের সেইখানে দরকার আছে। তাদের শরীর দেখবেন সাউথ ইন্ডিয়ান লোকের। হুম সুতরাং আমার ছোট থেকে যেটা ম্যাচিং, হ্যাঁ, ভৌগোলিক অবস্থান অনুযায়ী খাদ্য। আমার যেই খাবার আপনি গড়ে উঠেছে, যে পরিবেশে আপনি গড়ে উঠেছে, সেটাই ফলো করুন। একজন হুবহু পিৎজা খাওয়াটা ভালো স্বাস্থ্যের পক্ষে না, সবারটা শুট করবে না। ইটালিয়ান খাবার, তাদের একটা ছোট থেকেই গাদা গাদা টমেটো খাওয়া, প্রচুর পরিমাণে চিজ খাওয়া, তাদের একটা। আমাদের হয়তো একদিন দুদিন খাওয়ার পরে অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য ওভারঅল যেটা আলোচনা হচ্ছে, খাওয়ার দিক থেকে ব্যালেন্স, যুক্ত আহারও, যুক্ত বিহার, মাঝে মাঝে একটু হাঁটা চলা করেন। একদম জড়ো সড়ো ঘুম থেকে উঠে ল্যাপটপ, অফিসে ল্যাপটপ, গাড়িতে চলছেন, একটু হাঁটা চলা লাগবে। ভগবান বলেছেন, গীতা কেবল ধর্মের গ্রন্থ সেটা বলা যাবে না। গীতাতে সব ধরনের শরীর চর্চা থেকে শুরু করে, পারিবারিক যোজনা থেকে শুরু করে, আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে এনার্জি যোগাবে গীতা। তাই আহারটা যুক্ত, বিহারটা যুক্ত, কর্মটাও যুক্ত। আপনার 6 ঘন্টা কি কোম্পানির 7-8 ঘন্টা ম্যাক্সিমাম, আপনি যদি বলেন আমি ওটি করব, ওটি করে টাকা ইনকাম করবেন, আর সেই টাকা যাবে ডাক্তারের কাছে, হচ্ছে কিন্তু। হ্যাঁ সব কিছু যুক্ত করেন, গীতার গাইডলাইন ফলো করুন। ওখানে হেলথ টিপস, পারিবারিক যোজনা টিপস, ধার্মিক টিপস, শরীরচর্চার টিপস, সব কিছু রয়েছে কিন্তু। তো দেশীয় খাবার, সিজনারি খাবার, কোন সিজনে কোনটা ভগবান দিয়েছেন, এমন নয় বর্তমানে আমরা রাবণের সংসার, সব সিজনে সব সবজি হতে হবে। গরমে কেন কফি পাবো না? হুম হতেই হবে, আর হচ্ছেও তাই। সার, ওষুধ, কেমিক্যাল প্রয়োগ করে প্রোডাকশনও হচ্ছে, দামও প্রচুর, আর শরীরের পক্ষে ক্ষতিকর। তো এনার্জি ড্রিঙ্কসের কথা বলছিলেন, আমরা বাড়িতে এনার্জি ড্রিঙ্কস বানাতাম এই গরমের দিনে। মাঠ থেকে যখন ফিরতাম, লেবু আর নুন, হালকা একটু চিনি, ফ্রেশ লাগতো, ফ্রেশ এনার্জি ড্রিঙ্কস, যেটা আমরা বাড়ি থেকে, অথবা আমাদের বাড়িতে গাই থাকতো, নিজে ঘরে দই বসানো হতো। মা কি করতো, একটু দই ফাটিয়ে, ছাঁচ বলুন বা ঘোল। খোল, এনার্জি তক্র, এনার্জি ড্রিঙ্কস এগুলো। আর এখন তো কেমিক্যাল, তারপরে ওগুলো ফ্রিজে থাকবে, যখন খাবে ঢেকুর উঠবে, ও ফেনা হবে। ফেনা হবে। এই যে এনার্জি ড্রিঙ্কস বাড়ি থেকে শিখেছি, বাড়ি থেকে সেটা খাওয়ার অভ্যাস, আর ততটাই উদ্যম পেতাম কাজে। তো সেই জন্য এটাতেই আমরা ফিরে যাই, যে আমাদের আশেপাশে কিছু পরিবেশে কিছু গাছপালা থাকবে, কমপক্ষে তুলসী টব, আমরা বৈদিক শাস্ত্র থেকে পাই, তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়। একে তো প্রচুর তুলসী গাছ থাকলে তুলসীর বন, তুলসীর আরেকটা নাম হচ্ছে বৃন্দাবন, ভগবান আপনার কাছে থাকবে। তো আশেপাশে একটু গাছপালার পরিবেশ রাখেন, একটা রুটির মাফিক জীবন, এমন নাই যে হঠাৎ সেগুলো করবো, রুটির মাফিক জীবন। কখন ঘুম থেকে উঠবো, তারপরে কি কাজ, এটা আপনি বললেন যে এক্সারসাইজ, জলটা কম্পালসারি, একটা শীত হোক গরম হোক, যদিও গরমের দিনে একটু বেশি জল লাগে, সবসময় একটা পরিমাণ জল শরীরের প্রয়োজন। আমি শুনেছি ডাক্তাররা বলেন 2.5-3 লিটার জল আপনাকে পান করতেই হবে। একটা জল খেয়েও দেখিয়ে দেন, অনেকক্ষণ বসে জল। তো প্রশ্ন হচ্ছে, এইগুলো হেলথ টিপস, সব কিছুর মূলে ভগবানকে কেন্দ্র করে জীবন করুন। আর ভগবান যেহেতু এই শরীরটা বানিয়েছেন, ভগবান ক্লেম করছেন, ভূমি অপন হলো বায়ু, খং মন বুদ্ধি রে বচ,
অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। শরীর তৈরির যে 8টা উপাদান, 5টা স্থূল ও 3টা সূক্ষ্ম আমি বানিয়েছি। যেরকম যে বিল্ডিং বানায় না, বিল্ডিং এর নকশাটা তার কাছে থাকে, হুম কোনটা দিয়ে পাইপ লাইন গেছে, কোনটা দিয়ে ওয়ারিং গেছে, সব জানা আছে। কিন্তু যদি কোথাও ওয়ারিং ফল্ট হয়, পাইপ লাইন লিকেজ হয়, সে জানে। ঠিক সেরকম এই শরীরটা বানিয়েছেন ভগবান। ভগবান, আর ম্যানুয়াল দিয়েছেন গীতা। হুম ওখানে সব লেখা আছে, কি খাবেন, কি করবেন, কি এক্সারসাইজ করবেন, গীতা ফলো করুন। গীতা আমাদের জীবনকে সরল, সুখময় এবং শান্তিময়ের পথে এগিয়ে নিয়ে চলবে। গীতার শক্তি, গীতার জ্ঞান এবং গীতার গাইডলাইনে আমরা শারীরিকভাবে সুস্থ পাব, মানসিকভাবে শান্তিতে, পরাশান্তিতে থাকব। এটাই ভগবানের একটা বড় দান। ভগবানের আরেকটা দান হচ্ছে সিজন অনুযায়ী ফল ফুল শাকসবজি। প্রকৃতির উপর নির্ভর করি, ভগবানের উপর নির্ভর করি, আমার জীবন সুস্বাস্থ্য এবং শান্তিময় কাটবে। জয়। তো আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এলাম। মূল কথা ছিল এটাই যে আমরা শুরু করলাম যে আমরা দেহ নই, আমরা আত্মা, আমরা জানি, কিন্তু সেই আত্মা এই দেহে আছে। আমরা দেহ নই, আমরা আত্মা, কিন্তু আমরা এই দেহটাতে আছি এখন। দেহটা ভগবানের সেবার জন্য। তাই ভগবানের সেবার জন্য নিজেকে আমাদের সুস্থ রাখতে হবে, আমাদের সক্ষম রাখতে হবে যেন ভগবানের সেবা করতে পারে। আর নাহলে সেবার সময় এলো তখন আমি শরীর খারাপ হচ্ছে না, তো সেই তাহলে আমরা সেবার অধিকার হারাবো, বা আমরা নিজের সাধনা নিজের ভোজন করবো, শরীর খারাপ। তাই সেজন্য অনুকূল রূপে শরীরটাকে রাখার জন্য এই সমস্ত কিছু আলোচনা হচ্ছে। তাই সকলে এটা মনোযোগ দিয়ে আমরা শুনলাম। সবার কাছে শেয়ার করুন, কথাগুলো পালন করুন, এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ সরাট মুকুন্দ প্রভুকে এবং পরম পূজ্য মহারাজকে, যে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসার জন্য, আলোচনা করার জন্য এবং আমাদেরকে শেখানোর জন্য। এই যে কথাগুলি বললেন আমাদের মহারাজ, যে বললেন যে আমাদের নিজের ব্যাক টু বেসিক্স, ব্যাক টু রুটস, আমাদের গোড়ায় ফিরে যেতে হবে। আমাদের যে দেশীয় সংস্কৃতি বা আমাদের পারিবারিক সংস্কৃতি, লোকাল ভৌগোলিক, সেটা ফলো করা। জিজ্ঞেস করুন আপনার বাড়িতে বাবা দাদু যারা আছেন, পুরনো লোক, তারা দেখবে অনেক কিছু শেয়ার করতে পারবে আপনার সাথে, কিভাবে কি হতো আগেকার সময়ে, কেমন হতো, এখন কেমন হচ্ছে। তো বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য খুবই জরুরি। মনে করছে আমাদের তো কোনো রোগ নেই, আমরা তো ভালোই আছি, শরীরে শক্তি আছে, চলো এই করব সেই করব, কিন্তু না। তাই আয়ুর্বেদের কথা যেহেতু, আয়ুর্বেদের একটা নিয়ম, একটা কথা হচ্ছে সূত্র, মূল কথা, যে স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম, যে আছে সুস্থ আছে তার স্বাস্থ্যকে সংরক্ষণ করা, আর যে আতুর বা রোগী তার স্বাস্থ্যকে নিরাময় করা, এই হচ্ছে আয়ুর্বেদ। তাই যারা এখন ইয়াং জেনারেশন, তাদেরকে বোঝানো উচিত। তারা মনে করছে আমাদের তো শরীরে কোনো রোগ নেই, আমি তো এখন ভালো আছি, কিন্তু না, এই যে রোগ যেন না হয়, বয়স 30-40-এ গিয়ে যখন ধাক্কাধাক্কি করার থেকে আগে থেকেই ঠিকঠাক যেন থাকে, এই কথাগুলি ভালো করে বোঝানো উচিত। বিশেষ করে এই স্বাস্থ্যের চর্চা আমার মনে হয় বড়দের যতটুকু বলা উচিত, যাই হোক, যা যেরকম জীবন কাটিয়ে এসছেন, বাচ্চাদেরকে আরও বেশি করে শেখানো উচিত। বাচ্চাদেরকে আয়ুর্বেদ সম্বন্ধে বা এই সমস্ত কথাগুলি, কারণ তারা এখন থেকে তার মাইন্ডসেট তৈরি করে, না আমি এই সময় এটা খাবো, এই সিজনের এটা, কোনটা সিজনের ফল বাচ্চারা জানেই না, যে এটা এই সিজনের ফল, এটা এই সিজনের সবজি। বাচ্চাদেরকে এই জ্ঞানগুলো, প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি করে দেয়া, এই টকশোর মাধ্যমে আপনারা পাচ্ছেন। স্বাস্থ্য সম্বন্ধে বাচ্চাদের শেখানো যেন তারা এখন থেকে একটা মাইন্ডসেট নিয়ে তৈরি করে ওঠে। তো কি যেন একটা কথা আছে না, প্রিকশন প্রিভেনশন ইজ বেটার Prevention দেন is কিওর। better than cure. প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। প্রতিষেধ অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। তো আমরা এই প্রতিষেধ তো করতেই হবে, রোগ হলে ডাক্তারের কাছে যাবেনি, কিন্তু তার আগে প্রতিরোধ করে যেন ডাক্তারের কাছে নাই যেতে হয় আমাদের, সেটাই আমরা ফলো করি। কেউ বলছেন কি, ডাক্তার, পুলিশ আর উকিল, এই তিনজনের কাছে যেন যেতে না হয়, এই তিনজন থেকে দূরে থাকুন, ডাক্তার, পুলিশ আর উকিল। আমরা ছোটবেলায় মানে শুনেছিলাম যে অভিশাপ কারো দিতে গেলে এই তিনটের একটা দিতে হবে, যে তোর বাড়িতে উকিল ঢুকুক, নয় তোর বাড়িতে ডাক্তার ঢুকুক, নাহলে তোর বাড়িতে পুলিশ ঢুকুক, মানে তার সর্বনাশ হবে। হবে। তো
ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা কথা জানাবো, যদি যে আজকের যে আলোচনা প্র্যাকটিক্যাল এবং কি বলে রিলায়েবল, আপনার মতো করে আপনার বাড়ির খাবার খান, আপনি কখন এই যে যদি আপনাদের উপকারে লাগে একটু জানাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আমাদের ইচ্ছাটা হচ্ছে আপনাদের সবাইকে ভগবানের সঙ্গে লিঙ্ক করি, আপনারাই সুস্থ থাকেন, দীর্ঘ জীবন উপভোগ করেন, পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকেন। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। একটা জিনিস মহারাজ, আমি ভক্ত হিসেবে তো আমাদের যদি এখন পুরুষোত্তম ব্রত চলছে, ভালো, অনেকে ব্রত করছেন। তারপরেও ভক্ত মানে সাধুসঙ্গ, প্রোগ্রাম, অনুষ্ঠান, প্রচার, বৈষ্ণব সেবা, ফিস্ট। তো এই ফিস্ট সম্বন্ধে যদি দু একটা কথা বলেন, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় ফিস্টে গিয়েও? না, না, আর বেশি আলোচনা করে না। ফিস্ট বলে দিয়েছি আমি যে খাওয়ারটা হচ্ছে যুক্ত। ফিস্ট অবশ্যই খাবেন, কিন্তু অকেশনালি ফিস্ট করে গুলিয়ে ফেলবেন। এবং এই যে ব্রত চলছে, 15 দিন অন্তর একটা একাদশীর উপবাস আছে। আমরা প্রতি সপ্তাহে একদিন ছুটি চাই অফিসের কাছ থেকে, কেননা অনেক কাজ জমে যায়। তাহলে পাকস্থলীরও 15 দিনে একবার ছুটি দেওয়া প্রয়োজন। প্রয়োজন আছে। যা জমে থাকে হিজিবিজি ফিস্টের চাপ, ওগুলো ক্লিয়ার করতে হবে। সেই জন্য এগুলো ভগবান এবং সাধু মহাত্মারা তারা ধ্যানের মাধ্যমে জগৎ জীবের মঙ্গলের জন্য দিয়ে গেছে। এগুলো দরকার আছে। হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।